30 বছর আমি শুধু ওই ফর্মাল রিসার্চ করেছি। আমি যদি এটা না করতাম মানুষ আমাকে সিরিয়াসলি নিত না। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের সাথে কাজ করেছি। মলিকুলার বায়োলজির ফাদার সালভাদর লোরিয়া, তার রুমে, তার ল্যাবে আমার স্থান হয়েছিল। কিন্তু ধান নিয়ে যারা আসলে কাজ করে তাদেরকে কেউ জানেও না এবং তাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয় না। খুব রিসেন্টলি আপনার একটা কথা খুব পপুলার হয়েছে, আমি যদি ধান নিয়ে বিজ্ঞানী না হইতাম, গবেষণা না করতাম, বরং আমি যদি ধান নিয়ে একটা কবিতা লিখতাম, আমি বুদ্ধিজীবী হইতে পারতাম। কোনো বিশেষ সাবজেক্টের মানুষকে বুদ্ধিজীবী আর অন্য সাবজেক্টের কেউ বুদ্ধিজীবী না। এবং MIT স্ট্রং স্কুল অফ বিজনেস খবর পেয়ে আমাকে ডাকলো 2006 সালে যে তুমি এসে এখানে একটা টক দাও। এখানে একজন খুব বড় আমেরিকান গুরু ছিলেন, আছেন এখনো, এরিক ভন হিপো। উনি একটা ইংরেজি কথা বলেছিলেন, ডেমোক্রেটাইজিং ইনোভেশন। তো উনি আমাকে দাওয়াত দিলেন। আমি তাকে বললাম ডেমোক্রেটাইজিং ইনোভেশনের একটা উৎকৃষ্ট এক্সাম্পল হলো এশিয়ান ফার্মার। আমাদের কৃষকরা যে আবিষ্কার, সেই যুগের পর যুগ ধরে এই বিষয়টা তো আমাদের এডুকেশনে একদমই নাই, একেবারেই নাই। কারণ এই যে চিনিগুড়া, কালিজিরা, সমুদ্র ফেনা, রাধুনি পাগল, কাঁচালত, দুমাই বা রস, চ্যাংড়ি, এই যে অসংখ্য সুন্দর নামের ভ্যারাইটি, এগুলো কোথা থেকে আসলো? এটা তো বিজ্ঞানীরা, কৃষক বিজ্ঞানীরা করেছে। কিন্তু কৃষকদেরকে যেহেতু আমাদের সমাজ বিজ্ঞানী বলে নাই, অতএব তাদেরকে আমরা ভুলে গেছি। উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ ইনোভেশন অ্যান্ড ডিকলোনাইজ দ্য মাইন্ড। যে একজন শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক একটা প্রভু বৃত্তের সম্পর্কের মতো। যে একটা কিছু অল্প হচ্ছে, তুমি এটাকে 100 গুণ বাড়িয়ে দিতে পারবেন অথবা 1000 গুণ বাড়িয়ে দিতে পারবে। কতখানি বাড়াতে পারবে এটা নির্ভর করবে তোমার বুদ্ধির উপরে, তোমার সিলেকশনের উপরে, তোমার স্ট্র্যাটেজির উপরে। কারণ বিজ্ঞানের অতীত ইতিহাস এরকমই। মানুষের প্রয়োজনেই বিজ্ঞানের জন্ম হয়েছিল, মানুষের জন্য বিজ্ঞান করব। আমাদের আজকের অতিথি জিন বিজ্ঞানী আবেদ চৌধুরী স্যার, যিনি পঞ্চব্রীহি আবিষ্কারক। স্যার কেমন আছেন? খুব ভালো আছি, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। সেই অস্ট্রেলিয়াতে আপনার অনেকটা সময় থাকা হয়, তার মধ্যে বাংলাদেশে অল্প সময় যখন এসছেন আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমত স্যার, আমরা যে জায়গাটায় আসবো সেটা হচ্ছে গিয়ে যে খুব রিসেন্টলি আপনার একটা কথা খুব পপুলার হয়েছে, যে কথাটা আমার খুব ভাল লাগছে। কথাটা যেটা ছিল সেটা হচ্ছে যে আমি যদি ধান নিয়ে বিজ্ঞানী না হইতাম, গবেষণা না করতাম, বরং আমি যদি ধান নিয়ে একটা কবিতা লিখতাম, তাহলে আমাকে নিয়ে আমি বুদ্ধিজীবী হইতে পারতাম আমাদের দেশে। কিন্তু যেহেতু আমি ধান নিয়ে আবিষ্কার করছি, গবেষণা করছি, আমি আসলে এই দেশে বুদ্ধিজীবী না। এই কথাটা স্যার খুবই বর্তমান সময়ে খুবই অর্থবহ কথাটা। স্যার আপনি কি মিন করছেন কথাটা, আপনি যদি আপনার মতো করে বলেন। এই কথাটার একটা ইতিহাস আছে। কারণ আমি যখন ধান নিয়ে কাজ শুরু করলাম, তখন আমার এক বন্ধু মানুষ লন্ডনে থাকেন, উনি আমাকে বলল যে আপনি ধানের মানুষ। এবং একটা গান আছে এরকম যে এই প্রবাসে বুকের পাশে তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা যারা গানের মানুষ, ধানের মানুষ। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যে ধানকে কেন্দ্র করে লিরিক। আবার বিখ্যাত সব কবিতা আছে, সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতে ছিল তার চিকুরের পাকা ধানে, সুধীন দত্তের কবিতা। অথবা রবীন্দ্রনাথ লিখেছেন কাঠিতে কাঠিতে ধান এলো বরষা। সো কবিতা জুড়ে ধান রয়েছে। আর ধান নিয়ে যারা গবেষণা করে, আমি যখন নিজেই ধান নিয়ে কাজ করা শুরু করলাম, আমি দেখলাম যে তাদেরকে এবং ধানের গবেষকদের সাথে উঠা বসা করা শুরু করলাম, দেখলাম যে তাদেরকে সামাজিকভাবে মানুষ অতটা চিনে না। যেমন বাংলাদেশে সুধীন দত্তকে চিনে, রবীন্দ্রনাথকে চিনে, বা সুকান্তের সেই অমর কবিতা জন্ম নিয়েছে সচেতনতার ধান, এগুলো আমরা আওড়াই। এবং ধান এক ধরনের কালচারের একটা ফ্যাক্টর আমাদের ব্রেনের ভিতর। কিন্তু ধান নিয়ে যারা আসলে কাজ করে তাদেরকে কেউ জানেও না, এবং তাদেরকে এইরকম কবিদের মতো করে হৃদয়ে যেমন তাদের স্থান নাই, বা তাদেরকে বুদ্ধিজীবী মনে করা হয় না। এই কথাটাই এটা আমার কোনো ব্যক্তিগত আক্ষেপ না, কারণ আমাকে তো মানুষ চিনে, আমার কোনো আক্ষেপ নাই যে মানুষ আমাকে চেনে না। কিন্তু ধান বিজ্ঞানীদের পক্ষে আমি এই কথাগুলো বলেছিলাম, যে আমাদের ধানের কাজ করে এরকম তো অনেক মানুষ আছে, তারা ধানকে নিয়ে। এবং বুদ্ধিজীবী, তারা কি বুদ্ধি ব্যবহার করছে না? মানে শ্রমজীবী বুদ্ধিজীবীর একটা ফারাক তৈরি করা হয়েছে, যে কেউ শ্রমজীবী, কেউ বুদ্ধিজীবী। তো এখানে ভাবখানা এমন যে শ্রম দিয়ে কাজ করে তার কোনো বুদ্ধি নাই, এবং আরেকজন বুদ্ধিকে জীবিকার অংশ হিসাবে ব্যবহার করে। তো এটা একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে। ওইটার কথা আমি সিলেটে বলেছিলাম 2017 সালে। তো এই কথাটা এত বছর পরে দেখেন জেগে উঠেছে, কারণ এই কথার ভিতরে একটা অন্তর্নিহিত শক্তি আছে। এটা মানুষের ব্রেইনে গিয়ে আশ্রয় নিয়েছে। এটাকে মিম বলে ইংরেজিতে, MEME, যে একটা কথা যেটা মানুষ রিপিট করবে, মানুষ ভাইরাল করে দিবে, এটাকে মিম বলে। এবং অনেকে মনে করে পুরা সংস্কৃতিটাই এই মিমের উপর দাঁড়িয়ে আছে।
যে কেন আমার এটা মুখস্থ আছে এই কবিতা, যে সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চেকুরের পাকা ধানে, অনাদিকালের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তা তবু একটি কথার মানে, একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল 60টি অমরাবতী। দেখেন কি অসাধারণ কবিতা। আমি হিসাব করে দেখলাম 6-7 বছর বয়সে আমি এটা মুখস্থ করেছিলাম, কিন্তু আমার অজান্তে ব্রেইন এটা রেখে দিছে। স্যার আপনার এই কথাটা তো অন্যান্য বাংলাদেশের ক্ষেত্রেও যথোপযোগী, যে যারা আসলে অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করতেছে ফর আ ভেরি লং পিরিয়ড অফ টাইম, জেনুইনলি ভ্যালু অ্যাড করতেছে, মেবি একটা প্রতিষ্ঠান দ্বারা করেছে অথবা একজন চিকিৎসক বা সার্জন, যারা আসলেই দেশে অনেক ভ্যালুয়েবল কাজ করতেছে, অনেক ক্ষেত্রে তাদের মূল্যায়নটা বা তাদের গ্রহণযোগ্যতাটা আসে না, বরং যারা হয়তো বা ফোরফ্রন্টে এমন কিছু মানুষ অনেক সময় কথা বলতেছে বা সব বিষয়ে তাদের বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে, যারা আসলে সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু করতেছে না, খালি কথা বলতেছে। তো যারা কথা বলে, যারা কথার নির্মাতা যারা, তারা এই ন্যারেটিভটা, এই বয়ানটা তারা তৈরি করতেছে, তো অবশ্যই তারা তাদেরকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে, তাই না? কবিরাই তো সবচেয়ে সুন্দরভাবে প্রকৃতির কথা লিখেছে, তো অবধারিতভাবে কবিদের দ্বারা প্রকৃতিটাকে ডিফাইন করা হচ্ছে। তো এখানে দুইটা সমস্যা আছে। একটা হচ্ছে সমাজ অ্যাকচুয়াল কাজের মূল্য দিচ্ছে না, এটা তো আমাদের সর্বত্র দেখা যায়, তাই না? আর 2 নম্বর হচ্ছে যে যারা বিজ্ঞানের মানুষ, যারা ধান গবেষণা করেন, যারা গম গবেষণা করেন, তারা তাদের কথাগুলোকে লিরিক্যাল ফর্মে কবিতার ভাষায় বলছেন না, কারণ মানুষের মনকে গ্র্যাব করতে হলে বিজ্ঞানকে কিন্তু কবিতা হয়ে যেতে হবে কিছুটা, মানে গল্প। হ্যাঁ, তো আমি যেমন ব্যক্তিগতভাবে এটা করেছি, প্রায় 24 বছর হয়ে গেল আমি ডিসাইড করেছি যে এইভাবে খটোমটোভাবে বিজ্ঞানের কথা আর বলবো না, রিসার্চ পেপারে পাবলিশ করব, তারপর কয়টা পেপার হইলো গুনবো, এটা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় না এই লাইফটা। এই জন্য আমি বাংলাদেশে এসে মাঠের মধ্যে কাজ করা শুরু করলাম এবং নিজের কথাটাকে আমি কবিতার ভাষায়, কবিতার মোড়কে বিজ্ঞান, এরকম একটা আখ্যা দিয়ে আমি বলা শুরু করলাম। তো এটা কিছুটা আমাদের বিজ্ঞানীদের করতে হবে, আমাদের ডাক্তারদের করতে হবে, আমাদের অ্যাকাউন্টেন্টদের করতে হবে। আর 2 নম্বর হচ্ছে সমাজকে সত্যিকার অর্থে ইন্টেলেকচুয়াল ওয়ার্ক যেগুলা, সেটা যেই হোক না কেন, যেমন যে গার্মেন্টসে কাজ করে তাকে কেন কায়িক শ্রম বলে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হবে? গার্মেন্ট ওয়ার্কারদের মধ্যে অনেক ইনোভেশন থাকতে পারে, তারাও তো বুদ্ধিজীবী হতে পারে। বুদ্ধিকে ব্যবহার করে যে জীবিকা অর্জন করে তাকেই বুদ্ধিজীবী বলা উচিত। কোনো বিশেষ সাবজেক্টের মানুষকে বুদ্ধিজীবী আর অন্য সাবজেক্টের কেউ বুদ্ধিজীবী না। ভেটেরিনারি সায়েন্স যে ফিশারিজ নিয়ে কাজ করলো, অন্য দেশে এটা দেখা যায় না, দেখা যায় ফিশারিজে ইনোভেশন কাজ করেছে, অবশ্যই সে পাবলিক ইন্টেলেকচুয়াল, তাই না? আর আমাদের দেশে যারা প্রবন্ধ লেখে, যারা টক শোতে আসে, তারাই পাবলিক ইন্টেলেকচুয়াল। আর যারা অদৃশ্য, অতিরিক্ত কথা বলছে না, তারা সব অদৃশ্য, তারা যে কি, মানে সমাজের কোনো মাথা ব্যথা নাই তাদেরকে নিয়ে, তাই না? স্যার আপনার আরেকটা বিষয় আমার কাছে মানে খুব অনুপ্রেরণার মনে হয়েছে, সেটা হয়েছে যে আপনি একজন গবেষক যে অ্যাকচুয়ালি ফিল্ডের সাথে জড়িত, এবং আপনি এমন একটা আবিষ্কার করেছেন যেটা অ্যাবসলিউটলি আমাদের দেশের কোর। আমি এক জীবনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি, তারপরে আমি ইউকেতে সাইকোলজি পড়াশোনা করেছি। আমার কাছে আমার ছোট্ট শিক্ষা জীবনে আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে রিসার্চের যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা খুব বেশি বুকিশ, এই সেন্সে বুকিশ যে একটা ইঞ্জিনিয়ার হোক অথবা একজন সাইকোলজির মানুষ হোক অথবা যে কোনো ফিল্ডের মানুষ হোক, আমাদের কাছে, বাংলাদেশিদের কাছে এখনও গবেষণা মানে হচ্ছে একটা পেপার লেখা, যেটা কোনো একটা জার্নালে পাবলিশ হবে। আমি একটা আবিষ্কার করব যেটা দিয়ে আমার দেশের মানুষের উপকার হবে, ওইটাকে কিন্তু আমরা গবেষণার মোটামুটি চিন্তার মধ্যেই রাখি না। এইটা কিন্তু একটা বড়, যেমন বুয়েটে গত 20 বছরে কত পরিমাণে পেপার পাবলিশ হয়েছে, বা আরও অন্যান্য সমস্ত ইউনিভার্সিটিতে বা রুয়েটে বা চুয়েটে, কিন্তু ওই পেপারগুলো দিয়ে আমাদের দেশের, সেটা একটা রিক্সা চালক হোক অথবা একটা ফ্যাক্টরির মালিক হোক, কার কি উপকার হয়েছে, ওই জায়গাটায় কিন্তু আমাদের দেশে একটা বিশাল গ্যাপ আছে। সেখানে আপনি একজন মানুষ যে জেনুইনলি একটা আবিষ্কার করছেন বা আবিষ্কার এখনও আরও করে যাচ্ছেন, যে আপনি শুধু পেপারে থামেন নাই, বরং আপনি ফিল্ডে জিনিসটা ইমপ্লিমেন্টেশনের চেষ্টা করছেন। এই জায়গাটাকে, এই গ্যাপটাকে আপনি কীভাবে দেখেন? অবশ্যই। তো আমি তো সারা জীবনে এক ধরনের সাজিয়েছি এরকম, যেমন প্রথম 30 বছর আমি শুধু ওই ফর্মাল রিসার্চ করেছি, তাই না?
তো আমি যদি এটা না করতাম মানুষ আমাকে সিরিয়াসলি নিত না। আমি পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানীদের সাথে কাজ করেছি। মলিকুলার বায়োলজির ফাদার সালভাদর লুরিয়া, উনি আর আমি একই রুমে একসময় MIT বায়োলজিতে, আর তার ল্যাবে আমার স্থান হয়েছিল। তো সারাক্ষণ আমি তার সাথে কথা বলতাম। এই লোকটা হচ্ছে লুরিয়া অ্যান্ড ডালব্রুক, দুজনে মিলে নোবেল প্রাইজ পেয়েছে মলিকুলার বায়োলজি ডিসকভার করার জন্য। তাদের যে আগে যিনি লাইনাস পলিং, ইভেন সেই পলিংকেও আমি মিট করেছি। আমি 79-এ যখন আমেরিকা গেলাম ইউনিভার্সিটি অফ অরেগনে, পলিংয়ের বাড়ি অরেগন স্টেট, তো তখন উনি 2বার নোবেল প্রাইজ পেয়েছে। তো এই সমস্ত লোকের সাহচর্যে এসেছি, এক ধরনের কনফিডেন্স বেড়েছে। আমি নিজেও অনেক পেপার পাবলিশ করেছি এবং ফান্ডামেন্টাল ডিসকভারি এগুলোতে ছিল। তো এগুলা করতে করতে আমি দেখলাম যে এটা ঠিক এক্সাইটিং না আমার জন্য ফাইনালি। কারণ আপনি যে কথাটা বললেন যে বিজ্ঞান হচ্ছে পেপার পাবলিশ করার জন্য, বিজ্ঞানীরা পেপারের সংখ্যা গুনতেছে, এইগুলা মাপার নানান ব্যাপার আছে, YH ইন্ডেক্স, অমুক তমুক, কে আপনার কতখানি পেপার পড়েছে, কিন্তু পুরো ব্যাপারটা অ্যাবাউট 10,000 মানুষের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তারপর থেকে যে এই গবেষণাটা বের হয়ে মানুষের কল্যাণে লাগবে, এটা যেমন 10,000-এ একটা বা 1,00,000-তে একটা এরকম হচ্ছে, আর আমাদের দেশে এটা একেবারেই হচ্ছে না। তো আমি যখন গেলাম 79-এ, আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলাম, কোনো শিক্ষকের সাথে সরাসরি কথা বলার কোনো সম্ভাবনাই ছিল না। রুমের সামনে দাঁড়িয়ে বলতে হতো মে আই কাম ইন স্যার। তো চেয়ারম্যান সাহেব হয়তো অনেকক্ষণ ফাইলে চোখ ছিল, একটু চোখ তুললেন। মানে গৃহস্বামীর সাথে ভৃত্যের যে সম্পর্ক, এটা আমার মনে হয়েছে আই ওয়াজ ভেরি ইনসাল্টেড বাই দিস কাইন্ড অফ কালচার, যে একজন শিক্ষকের সাথে ছাত্রের সম্পর্ক একটা প্রভু ভৃত্যের সম্পর্কের মতো, তাই না? আমেরিকা গেলাম, ইউজিন অরেগনে যেদিন গেলাম, এর পরের দিন সকালেই মানে ওদের শ্রেষ্ঠতম সায়েন্টিস্ট ফ্র্যাঙ্ক স্টাল, ভেরি টল পারসন, সে আমাকে দেখার সাথে সাথে বললো যে আমার পটে একটু স্যুপ আছে, তুমি খাবে নাকি? এইভাবে তার সাথে আমার ইন্ট্রোডাকশন হলো। তারপর স্যুপটাকে ঢেলে সে আমাকে একটা কাপে দিল। এবং আমার তখন মনে পড়লো যে এই যে ডেমোক্রেটিক সোসাইটি, আমেরিকান একাডেমিয়া বিউটিফুল, আমেরিকান সরকার, আমেরিকার আর্মি, এদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না এখানে, কিন্তু আমেরিকান একাডেমিক পিপল, দে আর সাম অফ দ্য নাইসেস্ট পিপল। আমার তখন সেই গ্রামে যে আমি বড় হয়েছিলাম, যেখানে সবাই একজন একজনকে ডেকে জিজ্ঞেস করতো, আমার শিক্ষকের সাথে আমার যেরকম সম্পর্ক ছিল, ওইটা মনে পড়লো। কিন্তু ঢাকায় এসে আমি এটা হারিয়ে ফেলেছিলাম। তো তখন আমার সেই গ্রামীণ জীবন আর আমেরিকার জীবন, এটার মধ্যে একটা সংযোগ হলো। আমি এক ধরনের পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠলাম, এবং তারপর থেকেই আমি একটা পথ খুঁজতেছি যে কি করে গ্রামে যাব, কাজ করব, মানুষের জন্য বিজ্ঞান করব। কারণ বিজ্ঞানের অতীত ইতিহাস এরকমই, মানুষের প্রয়োজনেই বিজ্ঞানের জন্ম হয়েছিল, তাই না? তারপর বিজ্ঞানকে আমাদের দেশে তো আরও ভয়ানক অবস্থা, কারণ আমাদের দেশে বিজ্ঞান এসেছে, আধুনিক বিজ্ঞান কলোনিয়ালিস্টদের ছত্রছায়ায়, ব্রিটিশরা চেয়েছে বলে এসেছে, তাই না? 1857 বিপ্লবের পরে যখন স্যার সৈয়দ আহমদ আলীগড় খুললেন, তখন মুসলমানরা গিয়ে আলীগড়ে পড়া শুরু করলো। আমার নিজের দাদার ভাই তজুমুল সাহেব, আসামের মুসলমানদের মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট, ওনার বাবা ওনাকে শুধুমাত্র আরবি এবং ফার্সি পড়ার পারমিশন দিল। তখনও মুসলমানরা বিজ্ঞানকে বয়কট করতেছে, তাই না? তারও ধরেন 10-20 বছর পরে আস্তে আস্তে সায়েন্টিস্টরা আসলো বা বিজ্ঞান পড়া শুরু করলো। তো এই বিজ্ঞান কোন বিজ্ঞান? এটা অবশ্যই ব্রিটিশের ছত্রছায়ায়, এটা দেশের সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা ওয়েতে এটাকে পড়ানো হলো, এবং এটার উদ্দেশ্য হলো যে তুমি পেপার পাবলিশ করবে, তুমি কত গ্রেট, তোমার পেপার হবে, তুমি পেপার গুনবে, এই ধারাটা রয়ে গেছে। তো আমেরিকায় আমি দেখলাম, আমেরিকাতে আবার এরকম না। আমেরিকাতে একজন প্রফেসর আমাকে কোনো দিন জিজ্ঞেস করে নাই তুমি কি পেপার পাবলিশ করছো বা কি পেপার করবে, পেপারের কোনো কথা ওঠে নাই। বলছে হোয়াটস ইয়োর স্টোরি, হোয়াটস ইয়োর আইডিয়া, হোয়াট ডু ইউ থিঙ্ক অফ দিস। মানে সে আমাকে স্বীকৃতি দিচ্ছে অ্যাবাউট মাই ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি টু টক অ্যাবাউট এ ফিনোমেনন। এটা সম্পূর্ণ এই দেশে অনুপস্থিত। আই এম সরি টু সে, আমি অনেক বিজ্ঞানের কনফারেন্সে যাই, অনেক দেশের সায়েন্টিস্টের সাথে কথা বলি, এই যে একটা ফেনোমেনন ডিসকাস করবে, একটা সায়েন্টিফিক ইস্যুকে ডিসকাস করবে ইকুয়ালের মতো ছাত্রের সাথে বসে, এটা তো এখানে একেবারেই নাই, তাই না? তো এত পেপার আমরা পাবলিশ করছি, ফাইন, আমার নিজেরও 70+ পেপার খুব টপ জার্নালে আছে। আমি দেখলাম যে এই সমস্ত পেপার যদি আমি একদিকে রাখি, আমার নিজের কথাই বলি, আরেকজনের কাজ নিয়ে আমি কমেন্ট করব না, আমি দেখলাম আমার এই 70টা পেপার পড়েছে সব মিলিয়ে মেবি 5,000 লোক পড়ছে না কত আমি জানি না, ভেরি স্মল নাম্বার অফ পিপল। কিন্তু আমি যখন মাঠে নেমে এলাম, রাইস টুয়াইস, দ্বিব্রীহি, ত্রিব্রীহি, চতুর্ব্রীহি, পঞ্চব্রীহি করলাম, 10 লক্ষ লোক এটাতে যোগ দিল, 1 কোটি লোক এটাতে যোগ দিল। বাংলাদেশের যারা প্রবাসী আছে, লন্ডনের
আমি ইস্ট লন্ডনে মিটিং করলাম, মাই গড এত লোক আসলো। তো বিজ্ঞানের কথা বলার জন্য তো এত লোক কোনোদিন আসে না, কেন আসলো তারা? কারণ এক নম্বর হচ্ছে যে আমি বিজ্ঞানকে একেবারে মানুষের কাতারে নিয়ে আসছি, মানুষরা দেখতে পেয়েছে, প্রবলেমগুলোকে ওইভাবে শেপ করেছি, কৃষকরা যাতে করতে পারে তাদের উপযোগী করে আমি বিজ্ঞানের কোয়েশ্চেনটাকে ফ্রেজ করেছি, তাই না? এইটা দেখেছে। আর 2 নম্বর দেখেছে যে আমি আসলে জেনুইনলি, কারণ আমি সেই গ্রামে জন্ম হয়েছিল, 9 বছর বয়স পর্যন্ত ছিল, আমি ওখানে ফিরে গেছি। এইখানে আমার কোনো মেকি কিছু নাই যে আমি গ্রামে গিয়ে কিছু ছবি তুললাম ওইটা ফেসবুকে দিলাম, এই টাইপের লোক আমি না। আমি আসলেই গ্রামে থাকি, ঝড় বৃষ্টির মধ্যে থাকি, এবং গ্রামেই আমার জন্ম হয়েছিল এবং গ্রামেই আমার মৃত্যু হবে, এই টাইপের একটা মানুষ আমি। তো এটা তো মানুষ অনুমান করতে পারে, এটার যে স্ট্রেংথ যেটা, এটার যে জেনুইননেস যেটা, তাই না, স্বচ্ছতা রয়েছে এটার মধ্যে। তো এই দুইটা মিলিয়ে আমার যে বিজ্ঞান আমি এখন করি, আমি যেখানেই যাই মানুষের ঢল নামে, বিলিভ মি, লার্জ নাম্বার অফ পিপল। এই সমস্ত লোক কোনোদিন কোনো সায়েন্টিফিক কনফারেন্সে যাবে না, কারণ সায়েন্টিফিক কনফারেন্সে যেভাবে খটোমটো করে কথা বলা হয়, কোন জিনের সাথে কি করবে, এই টাইপের একাডেমিক আলোচনা, এগুলোতে মানুষ যাবে কেন? অনলি স্পেশালিস্ট পিপল উইল গো, অন্যরা তো এটা বুঝবে না। তো এইভাবে বিজ্ঞানকে কম্পার্টমেন্টের মধ্যে না রেখে, বিজ্ঞানকে একটা ইন্টেলেকচুয়াল, একটা দুর্বুদ্ধ একটা বাক্সের মতো না রেখে, বিজ্ঞান বিলংস টু দ্য উইন্ড অ্যান্ড দ্য সান অ্যান্ড দ্য, গাছের পাতার মধ্যে বিজ্ঞান আছে, তাই না? মানে যে বাতাস এসে এই যে হিল্লোল হচ্ছে ধানের ক্ষেতে, ঢেউ খেলে যায়, এই ঢেউয়ের মধ্যে বিজ্ঞান আছে। এইভাবে বিজ্ঞানকে কেন বলা হচ্ছে না? জগদীশচন্দ্র বসু করেছিলেন, ওনার পরে আর কেউ এটা করে নাই, এই ধারায় কেউ যায় নাই। স্যার, আপনার পঞ্চব্রীহি আবিষ্কার নিয়ে যদি একটু আসে। পঞ্চব্রীহি আমার মূলত সিলেটে একটা গান ছিল যে পূবের বন্দে পশ্চিমের বন্দে জমিন কত খান, রাড়ি বেঠিয়ে খ্যাত করে দাইয়া নেড়া ধান। তো এই যে উচ্ছিষ্ট খড়, যেটাকে সিলেটে নেড়া বলে, আপনি হয়তো ভাইরাল গান শুনেছেন যে বিছানা বিছাইয়া দিব শাইল ধানের নেড়া। হ্যাঁ, তো নেড়া হচ্ছে কাটার পরে যে খড়টা থাকে ওইটা নেড়া, তো ওইটা থেকে ধান গজায়। 200 বছরের পুরনো গান এটা, পূবের বন্দে পশ্চিমে। তা রাড়ি বেটিয়ে খ্যাত করে, এটার মানে কি? যে গরিব বিধবা খ্যাত করে, তার ক্ষেতটা হচ্ছে নেড়া ধান, তার তো জমি নাই, কিছু নাই, সে ওই যে খড়, উচ্ছিষ্ট খড় থেকে ধান গজায়, ওইটার উপরে সে বেঁচে আছে। তার মানে সিলেটে 200 বছর আগে নেড়া ধান ছিল, মানে যেটাকে পশ্চিমা বিজ্ঞানীরা নাম দিয়েছে রাটুন। রাটুন কথা কেন বলেছে আমি জানি না, আজব একটা কথা, কিন্তু রাটুন রাইস নামে এটা পরিচিত। তো এই রাটুন নেড়া ধান ছিল, কিন্তু আমি দেখলাম যে একটা ক্ষুদ্র জিনিস যখন থাকে তখন বিজ্ঞানের মাধ্যমে এটাকে বৃহৎ করে দেওয়া যায়। এটাকে জেনেটিক সিলেকশন বলে। এটাই বায়োলজির মূল মন্ত্র, যে একটা কিছু অল্প হচ্ছে, তুমি এটাকে 100 গুণ বাড়িয়ে দিতে পারবেন অথবা 1000 গুণ বাড়িয়ে দিতে পারবে। কতখানি বাড়াতে পারবে এটা নির্ভর করবে তোমার বুদ্ধির উপরে, তোমার সিলেকশনের উপরে, তোমার স্ট্র্যাটেজির উপরে। তো আমি এই কাজে লেগে গেলাম। আমি এমন একটা জিনিস ইমাজিন করলাম যে এই নেড়াধানের পদ্ধতিটা এত বড় হবে যে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার একই সমান হবে ফসল, তাই না? 12 মাসই আমাদের 12 মাইয়া বলি আমরা। তো এমনি নর্মাল বেগুনও 6 মাইয়া বেগুনও আছে, 12 মাইয়াও আছে। বা চা গাছ দেখা যায় কাটলে পাতা বাড়ে। তো এইভাবে আমার কিছু আর্লিয়ার কাজ আছে। আমি একটা সর্ষে জাতীয় উদ্ভিদে একটা মিউটেন্ট আইসোলেট করেছিলাম, AMP1 বলে, কি যে কেউ গুগল করে AMP1 আমার নাম লিখলে পাবে। ওইটাতে আমি দেখিয়েছিলাম যে একটা গাছ যেটা 6 সপ্তাহ পরে মারা যায়, অ্যারাবিডপসিস, এটাকে আমি চিরঞ্জীব করে ফেলেছি। এটা বাড়তেই আছে। এটা আমি 90s করেছিলাম, 1992 দিকে পেপারটা পাবলিশ হয়েছিল। তো আমি ভাবলাম যখন গ্রামে চলে এলাম, আমি একটা বিশাল মাপের কিছু করব, এরকম একটা সংকল্প করলাম। তো আমি ভাবলাম ধানকে আমি এরকম করে ফেলি। এটা করার আমার কারণ ছিল, কারণ আমি আগে একটা করেছিলাম। 2 নম্বর হচ্ছে নেড়া ধানের এই ইতিহাসটা আমাকে উজ্জীবিত করেছিল। তো আমি এখন ওই যে বিভিন্নভাবে বিভিন্ন ভ্যারাইটিকে ক্রস করা, ফার্মারদের সংগঠিত করে মাঠে গিয়ে দেখবে যে কাটার পরে গ্রো করতেছে কিনা, এরকম একটা প্রোগ্রাম আমি শুরু করলাম। এবং MIT স্ট্রং স্কুল অফ বিজনেস খবর পেয়ে আমাকে ডাকলো 2006 সালে যে তুমি এসে এখানে একটা টক দাও। ওইখানে একজন খুব বড় আমেরিকান গুরু ছিলেন, আছেন এখনও, এরিক ভন হিপল। উনি একটা ইংরেজি কথা বলেছিলেন, ডেমোক্রেটাইজিং ইনোভেশন, মানে বিজ্ঞানকে জনগণের জন্য উন্মুক্ত করা, ডেমোক্রেটাইজিং ইনোভেশন। এই কথাটা এরিক ভন হিপল তৈরি করেছিলেন, উনি এই কথাটা কয়েন করেছিল। তো উনি আমাকে দাওয়াত দিল। আমি তাকে বললাম ডেমোক্রেটাইজিং ইনোভেশনের একটা উৎকৃষ্ট এক্সাম্পল হলো এশিয়ান ফার্মার। কারণ এই যে চিনিগুড়া, কালিজিরা, সমুদ্র ফেনা, রাঁধুনি পাগল, কাঁচালত,
দুমাই বা রস চ্যাংড়ি, এই যে অসংখ্য সুন্দর নামের ভ্যারাইটি, এগুলো কোথা থেকে আসলো? এটা তো কৃষক বিজ্ঞানীরা করেছে। কিন্তু কৃষকদেরকে যেহেতু আমাদের সমাজ বিজ্ঞানী বলে নাই, অতএব তাদেরকে আমরা ভুলে গেছি। আমরা ভাবছি এটা বনে জঙ্গলে যেরকম গরু ছাগল মানে সিংহ থাকে, সাপ থাকে, এরকম এই ভ্যারাইটিগুলোও ছিল। এবং পশ্চিমারাও এটা রটাইয়া দিছে, দিজ আর ন্যাচারাল ভ্যারিয়েন্টস, এগুলোর কোনো নাই, আবিষ্কারক নাই। এটা আবিষ্কার আছে কিন্তু আবিষ্কারক নাই। কিন্তু আধুনিক জ্ঞানে যখন কোনো জ্ঞান আসে, এটার আবিষ্কারক আছে, লাইন ধরে তাদের নাম থাকবে। কিন্তু বাসমতির কোনো আবিষ্কারক নাই। সেই বিখ্যাত যে ম্যান্ডেলা বা ডারউইনের মতো একজন বিজ্ঞানী ছিল, তাকে আমরা গায়েব করে দিছি ইতিহাস থেকে, তাই না? তো এই যে ডেমোক্রেটাইজিং ইনোভেশনের যে একটা প্রেরণা আমি MIT-তে গিয়ে পেলাম, আমি MIT-তে আগেও ছিলাম। তো আমাদের হয় কি, আমরা ব্রেইন ওয়াশড, আমরা মনে করি MIT কিছু বললে এটা ভালো। কিন্তু এখানে বুরুঙ্গামারি কলেজের বাংলার অধ্যাপক কবিতা লিখছে, এটা অবশ্যই খারাপ। এটা আমাদের ব্রেইনের মধ্যে পশ্চিমারা ড্রিল করে দিয়েছে। এবং তারপরে স্বাধীন হওয়ার পরে যে নতুন সাহেবরা এসেছেন আমাদের সমাজ চালাচ্ছেন, তারা এটাকে এই ড্রিলিংটা চালাইয়া যাচ্ছে। তো তার মানে বাংলাদেশের গ্রামে তুমি করেছো, অবশ্যই তুমি খারাপ। যেমন আমাকে অবমূল্যায়িত হয়ে যাচ্ছে। আমাকে এখন বলতে হয় যে আমি MIT বায়োলজিতে ছিলাম, কিছুদিন পরে আমাকে বলে যে না তুমি এটা বলবে। কেন বলবে? কারণ মানুষ ভাববে যে তুমি, তখন আপনাকে মানুষ প্রাসঙ্গিক মনে করে। হ্যাঁ, তখন খাতির করবে। ওই নোবেল লরিট আমাকে কি বলেছিল, আমার পেপার পাঠিয়েছিল হ্যাম স্মিথ। আমি প্রায় মানুষকে মনে করিয়ে দিই যে হ্যাম স্মিথ যে পুরা এই যে এখন যেটাকে জিন টেকনোলজি বলে, এটা একজন ফাদার ছিল। সে রেস্ট্রিকশন এনজাইম DNA-কে কাটার সিজার ডিসকভার করেছিল। তো সে তো আমার পেপার পাঠিয়েছিল, আমাকে একটা ছোটো চিঠিও লিখেছিল। এগুলো আমার মানুষকে বলতে হয় যে দেখো আমি কে আসলে। কেন বলতে হয়? কারণ সিলেটের গ্রামে কাজ করি, এটা মানুষের জন্য যথেষ্ট না। মানুষ ভাবে যে তার মানে খুব খারাপ কাজ করতেছে, মানে নিম্নমানের বিজ্ঞান করতেছে। কেন তার পেপার পাবলিশ হচ্ছে না? আমি বললাম বাবা তুমি কতটা পেপার পাবলিশ করছো? এমন সব অর্বাচীন লোক আমাকে এটা জিজ্ঞেস করে। আমার 70টা হাইয়েস্ট লেভেল জার্নালে পেপার আছে, যার 60টাও নাই, সে আমাকে পেপারের প্রশ্ন করে, তাই না? তো এই দেশের মধ্যে কিন্তু একটা বেয়াদবি আছে, যে এটা বিদেশিরা এই বেয়াদবি শিখাইছে আমার মনে হয়। স্যার, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন এই যে ব্রিটিশদের শেখানো এই পয়েন্টটা আসলো, এবং আপনি বললেন যে আমাদের দেশের কোনো আবিষ্কারকে আমরা মনে করি এটার কোনো আবিষ্কারক নাই, কিন্তু আসলে তো এটা এই মাটির মানুষ আবিষ্কার করছে। তো সেটার একটা জায়গায় আপনার খুব মানে ইনসাইট চাই, সেটা হচ্ছে আউশ ধানের এক্সাম্পলটা। যে আমাদের দেশি বীজগুলা আস্তে আস্তে আমরা সব বাদ দিয়ে আমরা বিদেশিদের দেওয়া বীজ, বিদেশিদের বানানো বীজ, বিদেশিদের কালচার করা, নার্চার করা, আবিষ্কার করা, ওইটার পিছনে আমরা অস্থির হয়ে গেছি। যেমন আউশ ধান অনেক বেশি পরিবেশ বান্ধব ছিল, ওইটাতে সেচ লাগতো না, ওইটা আমাদের দেশে একসময় প্রচুর, ওইটাই আমাদের মেইন একটা জায়গা ছিল, সোর্স অফ ফুড ছিল। সেইখানে আমরা সেই সব দেশি বীজ বাদ দিয়ে আমরা হঠাৎ করে অনেক বেশি ফলনের জন্য তারা আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দিল, এখন থেকে হাইব্রিড বীজ দিতে হবে এবং তাদের টাকা দিয়ে হাইব্রিড বীজ কিনতে হবে। রাসায়নিক সার, সেটাও আমাদের আউশ ধানের ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার খুব কম ছিল। আমাদের হাইব্রিড বীজের জন্য প্রচুর পরিমাণে পানি তুলতে হয়, যে অনেক পরিমাণে পানি তোলাটাও আমাদের পরিবেশের জন্য ভালো না। তো স্যার, আপনি অ্যাকচুয়ালি এটা নিয়ে গভীরভাবে জানেন, আমার থেকে অনেক অনেক গুণ বেশি জানেন। স্যার, এই যে বাস্তবতা, এর আউশ ধান তো জাস্ট একটা এক্সাম্পল। এভাবে করে করে কী হইতেছে, একসময় কলোনাইজেশন ছিল, ডাইরেক্ট কলোনাইজেশন, প্রত্যক্ষ। আমরা কি আস্তে আস্তে একটা পরোক্ষ কলোনাইজেশনের দিকে মাথা নত করছি কিনা? অবশ্যই, মানে কলোনাইজার যারা, এক ধরনের কালচারাল কলোনাইজেশন এখন চলছে। এটার প্রক্রিয়া হলো যে তুমি এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশে যাবে, গিয়ে বলবে যে তোমার দেশে যে উপস্থিত যে অবভিয়াস যে বিজ্ঞানগুলো ইনোভেশন আছে, এটা আসলে ইনোভেশন না, আমরা যেটা নিয়ে আসবো এটা ইনোভেশন। এটা তো চলছে। তো আউশ প্রসঙ্গে বলি, কথাটা ছিল আশু, মানে তাড়াতাড়ি হবে। ময়মনসিংহের শেরপুরের জমিদার হরচন্দ্র রায়চৌধুরী, আমার ঘনিষ্ঠ বন্ধু অনিমেষ রায়ের গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ওনার একটা বাংলা বই আছে, ওইটা ক্যালিফোর্নিয়াতে ওদের বাড়িতে আছে, আমাকে দেখাইছে। ওইখানে সমস্ত আউশ ধানের, আমরা যেটাকে আউশ বলি, বিবরণ রয়েছে, নাম রয়েছে, কিন্তু উনি বারবার ওইখানে আশু লিখেছেন। ওইটা 1870 সালের দিকের একটা বই, আশু। এই আশু কথাটাই অপনিহিতি না, বাংলা একটা নিয়ম আছে না, যে শব্দের অন্তঃস্থিত স্বরধ্বনিকে যথাস্থানের অব্যবহিত পূর্বে উল্লেখ করাকে অপনিহিতে বলে, আমরা মুখস্থ করেছি। তো ওই আশুটা আউশ হয়ে গেছে কথাটা। আর পশ্চিমারা তো এগুলো কিছু জানে না।
এটা ইট সিম্পলি মেন্ট আর্লি। তো আউশে তো অবশ্যই আর্লি হতে হবে, আর্লি আশু ধান। তো এই আশু ধানকে আমরা অপভ্রংশ করে আউশ করেছি, অপনিহিত করে। আর পশ্চিমারা এটাকে AUS, অস, ওরা তো সাউন্ড করতে পারে না, তো এস করেছে। তো সমস্ত লোক যারা সংস্কৃতি জানে না আর ধানের অরিজিনের খবর জানে না, তারা ধানের বস হয়ে গেছে, তাদের অনেক টাকাটুকু আছে আমেরিকান ইউনিভার্সিটিগুলো, কর্নেল ইউনিভার্সিটি বিশেষ করে। তো অস 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 আমাকে মাঝে মাঝে বলে এটা তো মনে হয় অস্ট্রেলিয়া থেকে আসছে, এটা অস কেন, তাই না? এই যে অস, আশু, আউশ এ কথা বলে না। তো হাজার জাতের আউশ ধান, কাসালত বলে একটা বিখ্যাত আউশ আছে। তো একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পাবলিশ করলো, ওইখানে বাংলাদেশের জায়গাটা একেবারে ম্যাপ থেকে বাদ দিয়ে দিয়েছে। নেচারে যখন পেপারটা আসলো, আমি তো নেচারকে প্রথমে লিখলাম যে এটা তো একেবারে মিথ্যা একটা কথা, এটার অরিজিন তো বাংলাদেশে, আমার সিলেটে হাসালত, আমরা সিলেটে একটা উয়েতে ক আর স বলি, কাঁচা লতা আর কি, বাংলায় শুদ্ধ বাংলায় বলতে গেলে কাঁচালত, কারণ এটা আবার গজিয়ে উঠে তাড়াতাড়ি। তো কাঁচালত নিয়ে অনেক আন্দোলন, আপনি গুগল করলে দেখবেন। তারপরে ইরিকে আমি বাধ্য করলাম এটা বলতে, দ্য অরিজিন অফ দ্য রাইস ভ্যারাইটি কাঁচালত। তারা একটা প্রেস নোট দিল। তো এইটা হয়েছে আমাদের ডিনায়াল অফ আওয়ার ওন টেকনোলজি, ডিনায়াল অফ দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ অলওয়েজ বিন সায়েন্টিস্ট। আর 2 নম্বর হচ্ছে, মানে আমি নিজের চোখে এটা দেখলাম 60-এর দশকে, যখন আইয়ুব খান পাকিস্তান আমলে এই লাইন করে IR-8 লাগানো হলো, এবং আমাদের কাঁচালত, দোমাই বা রোস চ্যাংড়ি 4টা বিগ রাইস অবলুপ্ত হয়ে গেল। এবং ধান থেকে এক ধরনের কবিতাকে বের করে দেওয়া হলো, বিকজ কোথায় ছিল বাউরস, কাঁচালত, কাব্যময় নাম, চিনিকুড়া, সমুদ্র ফেনা, রাধুনী পাগল, সেখানে IR-8, IR-9, IR-36। মানে আমি হোমোসেপিয়েন্স, এবং বিজ্ঞানে আমাকে বলা হয় হোমোসেপিয়েন্স, আমি মানুষ। তো আমার নাম তো আবেদ চৌধুরী, আমার নাম হোমোসেপিয়েন্স HS31-A না কেন? আমি কেন HS বলে পরিচিত না? আমি তো HS3001 হতে পারতাম, এটা না হয়ে আমি আবেদ চৌধুরী। তার মানে আমাদের একটা সংস্কৃতি রয়েছে, আমরা মানুষকে নামকরণ করি, একটা নামের সাথে মানুষের সম্পর্ক আমরা এস্টাবলিশ করি। আলফা নিউমেরিক HS দিয়েও কিন্তু চলতে পারতো, কিন্তু ওই বিভৎস রাস্তায় আমরা যাই নাই, তাই না? কিন্তু যেটা আমরা নিজেদের জন্য করি নাই, এটা আমাদের ধানের জন্য, আমাদের শস্যের জন্য আমরা কেন করছি? আমাদের এত সুন্দর নাম রয়েছে, এগুলাকে বাদ দিয়ে আমরা এই অ্যাব্রিভিয়েশনের নামের দিকে কেন যাচ্ছি? এটা আমার কাছে বোধগম্য না। এটা তো আমাকে জনগণের, আপনারা যারা এই দেশের মানে এনলাইটেন পিপল, ইউ শুড আস্ক দিস কোয়েশ্চেন যে 60-এর দশকে এই যে ক্যাটাক্লিজম, যেটা আমি বলবো এক ধরনের দুর্ভোগ এবং এক ধরনের দুঃসময় একটা আসলো ধানের ইয়েতে, এটা কেন হলো, তাই না? তারপর এই যেগুলা লাল চাল ছিল সব মেশিন থেকে লাল স্ট্রিপড হয়ে ডায়াবেটিস শুরু হলো। তারপরে সাদা চাল এখন খাচ্ছে একজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট বলছে একটা ব্যাগাস হচ্ছে ওই যে ইয়ে থেকে, ইক্ষু থেকে সব রস নিয়ে গেলে যেটা থাকে একটা পরিত্যক্ত খড়, ওইটা হচ্ছে রাইসের অবস্থা এখন, কারণ ব্র্যান্ড ট্যান্ড সব নিয়ে গেছে, সব ভাইটামিন, কালার, অ্যান্থোসায়ানিন। এখন আমি নতুন করে এই সিলেটের, ফরচুনেটলি আপনাকে বলতে পারি যে সিলেটের অবলুপ্ত ভ্যারাইটিগুলো আমি আবার ফিরিয়ে এনেছি। মানুষের গ্রামের বাড়িতে গিয়ে বাজারে ঢোল দিয়ে 3-4টা গ্র্যান্ড কালেক্ট করে আমরা এখন কাঁচালত, দোমাই বা রস চ্যাংড়িকে, খইয়া বলে আরেকটা আছে, সব আমরা ফিরিয়ে এনেছি। এবং আমি যতদিন বেঁচে আছি এইগুলাকে রেস্টোর করে, এগুলাকে মানে গ্রো করে, এগুলার মার্কেটে অ্যাভেলেবল করে, এই কাজটা আমি করতে চাচ্ছি এখন, এবং সকলের সহযোগিতা চাচ্ছি এটা করার জন্য। স্যার, গত 20 বছরে চায়না এবং ইন্ডিয়াতে একটা খুব দৃশ্যমান সোশ্যাল ন্যারেটিভের চেঞ্জ আসছে। সেটা হচ্ছে, আগে ইউরোপিয়ানদেরকে একরকম দূত মনে করা হতো, দেবতা ফেরেস্তা মনে করা হতো, যা ওরে বাবা সাদা মানুষ বলছে, নিশ্চয়ই ঠিক বলছে, সাদা প্রফেসর বলছে, নিশ্চয়ই ভালো কিছু নিয়ে আসছে, ওরা নিশ্চয়ই লাগেজে করে আমাদের জন্য দান নিয়ে আসছে, দাতা আসছে, দূত আসছে। সেখান থেকে চায়না এবং ইন্ডিয়া ক্লিয়ারলি অনেকটা সরে আসছে। পার্টিকুলারলি ইন্ডিয়ান যারা কৃষি বিশেষজ্ঞ, তাদের মধ্যে একটা ন্যারেটিভই হচ্ছে যে তুমি তোমার আগের যে প্রাচীন যে ধারা, সেই ধারায় আমাদের কৃষি ব্যবস্থাকে নিয়ে যেতে হবে। এবং তারা প্রত্যেকটা রিসেন্ট গবেষণাগুলোতে ওরা নিয়ে আসতেছে যে আসলে আমাদের রাসায়নিক সারের কী ক্ষতিকর দিক ইত্যাদি, বিদেশি হাইব্রিড বীজের ক্ষতিকর দিক। আমাদের দেশে স্যার এই ব্যাপারে সচেতনতা খুবই কম। আমরা চক্ষু বন্ধ করে হাইব্রিড বীজ এবং রাসায়নিক সার দিয়ে যাচ্ছি, কেন? তাড়াতাড়ি বেশি ফলন হবে। কিন্তু তাতে এটার যে লং টার্ম যে বিরাট রকম ক্ষতি, সেই আলোচনাটা খুব কম। এটা আসলে ক্ষতিকর দিকগুলা কী? এই যে আমাদের একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়। তো এটার খুব ইন্টারেস্টিং একটা স্টোরি রয়েছে। যেমন 2007 পর্যন্ত আমাদের দেশের এটার নাম ছিল প্লান্ট ব্রিডার্স অ্যান্ড ফার্মার্স রাইট।
এই খসড়া যে লটা যেটা ছিল ওইটা ছিল ফার্মারের নাম ছিল। ইন্ডিয়াতে এখনও প্লান্ট ভ্যারাইটি অ্যান্ড ফার্মার্স রাইট রয়েছে, ওইটাই তারা পাশ করেছে। আমাদের দেশে 2007 সালে যখন ফখরুদ্দিন সরকার পাওয়ারে, তখন তারা এটা ড্রপ করে দুইটা করলো, একটা হলো প্লান্ট ব্রিডার্স রাইট একটা আর একটা ফার্মার্স রাইট দুইটা করলো। করে 2017 সালে প্লান্ট ব্রিডার্স রাইটস একটা পাশ করে হয়ে গেল, আর ফার্মার্স রাইট নিয়ে আর কোনো কথাই নেই, ফার্মার্স রাইট সম্পূর্ণ ত্যাগ করলো। তো ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করলে ইন্ডিয়াতে বলে ফার্মার্স প্লান্ট ভ্যারাইটিস অ্যান্ড ফার্মার্স রাইট, আর আমাদের দেশে জাস্ট প্লান্ট ব্রিডার্স রাইট। তো ফার্মারের এখানে কোনো ভ্যারাইটি রিলিজ করার কোনো ক্ষমতাই নেই, এটা একেবারে দেওয়াই হয় নাই। আমরা হরিধানকে নিয়ে অনেক আন্দোলন করলাম, হরিকে আনলাম, আমাদের দেশে ফুলের মালা দেওয়া হলো বিভিন্ন ইয়েতে, কিন্তু হরি ভ্যারাইটি অবলুপ্ত, হরি ভ্যারাইটিকে কেউ রাখলো না। আমাদের প্রতিষ্ঠানগুলো বাধা দিল, বললো যে এটা কোনো ভ্যারাইটি না। তো এইভাবে আমাদের এই যে চিনিগুড়া, কালিজিরা, সমুদ্র ফেনা, রাঁধুনি পাগল অজস্র রয়েছে, এগুলো আস্তে আস্তে এগুলো তো বিলুপ্ত হয়ে গেছে, এগুলো আর পাওয়া যায় না। হয়তো কোনো সিড ব্যাংকে থাকতে পারে, আছে হয়তো। তো এগুলা আমার হাতে আছে, কিন্তু আমি এখন কি করব? আমি যদি এই নামে এটা রেজিস্টার করতে চাই, এটা করার কোনো প্রক্রিয়া তো নাই, অথচ অন্তত আমার জানা মতে কিছু নাই। এটা হচ্ছে কি যে দেশি টেকনোলজিকে অবমূল্যায়নের একটা যে ধারা, এটারই এটা একটা অংশ। এবং বিদেশিরা অবশ্যই, কারণ এখানে বিদেশিরা এসে আমাদের এগ্রিকালচারে অনেক ইন্টারফেয়ার করছে। আমাদের গোল্ডেন রাইস ফিরিয়ে আনতে হবে, আমাদের বিটি ব্রিঞ্জাল করতে হবে, সবখানে জিএমও করতে হবে। এই জিএমওটা হচ্ছে ইটস এ মেথড অফ ওনারশিপ। এটা শুধুমাত্র জিএমও তো একটা ব্রিডিং টুল, এটা হতে পারে। আমি নিজেও জিএম টেকনোলজি, ইন্টারনাল টেকনোলজি নিয়ে কাজ করেছি, কিন্তু এখানে যেভাবে এটা, বা আমি আমেরিকাতেও যেটা দেখেছি, যেমন একটা হাইব্রিডকে জিএমের সাথে লাগিয়ে দেয়। তুমি হাইব্রিড কিনতে হলে ওই জিএমটাই কিনতে হবে, যদিও জিএম করার ফলে হাইব্রিডটা হয়তো একটু খারাপ হয়ে গেছে। আমি নিজের ব্যক্তিগত নলেজ থেকে বলছি, তবুও এটা ফার্মার্স আর কম্পেল টু বাই ইট। এই ধরনের নানান প্রক্রিয়া রয়েছে, ডিভাইস রয়েছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এগুলো না বুঝে এটা। আরেকটা হচ্ছে যে আমাদের এটা রাইস বায়োডিভার্সিটির জায়গা, এটা এইখানে হাজার জাতের ধান ইভলভ করেছে। আমাদের মনু ভ্যালি, সুরমা ভ্যালি, আমাদের ব্রহ্মপুত্র গঙ্গা অববাহিকা, এখানে ধানের উদ্ভব হয়েছে। কাজে এই ধানের যে সূতিকাগার সেখানে আমরা একটা ফানি রাইস এনে ঢুকালাম, তারপরে ওই জিনের যে কনস্ট্রাক্টর সব কিছুতে ঢুকে গেল। এটা তো ভালো জিনিস না। এবং ইউরোপ এটা করছে না কেন তাহলে? ইউরোপরা এটা ভয় পেয়ে সমস্ত ব্লক করে রেখেছে, আর আমাদেরকে বলতেছে তোমরা করো, তাই না? আমাদের সচেতন মানুষ যারা, আমি এখানে কোনো পক্ষ বিপক্ষ কিছু বলবো না। আমি বলবো যে এটা নিয়ে একটা মুক্ত আলোচনা দরকার। এই টেকনোলজিটা কী, এটা লিমিটেশন কী, এগুলো তো সবাইকে বলতে হবে ঢালাওভাবে, যে এটা আমরা নিয়ে নেব, যেহেতু USAID এটাতে আছে, যেহেতু এখানে অমুক প্রফেসর আছে, একজন নোবেল লরেট এসে এখানে লবি করতেছে, তাই না? যে সবাই যাতে জিএম ফুড করে। এই নোবেল লরেটকে আমি খুব ভালো করে চিনি, মানে RNA DNA হাইব্রিডাইজেশন করে কী করে হয়, ইন্ট্রন হয়, ওইটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। তো উনি ফুড নিয়ে কেন কথা বলবে? উনি মানুষ কি খাবে না খাবে এটা কি উনি ভালো জানে, তাই না? আমি কলকাতাতে একবার গেলাম, তো একটা ডিনার টেবিলে 2জন নোবেল লরেটকে পেলাম, আমি নাম বলবো না। তো 2জনই আমাকে জিজ্ঞেস করে যে ওই ভদ্রলোক আমাদেরকে চিঠি লিখেছে যাতে মানুষ জিএম ফুড খায়, তোমার কী ধারণা? আমাকে জিজ্ঞেস করলো। তো আমি চুপ করেছিলাম। আরেকজন সাইড থেকে খুব জ্বালাময়ী লোক ছিল, সে বলে অবশ্যই তোমরা এটা নিয়ে কিছু বলবে না, তোমরা এটার কী জানো? তো কলকাতাতে একজন লোক ছিল যে 2জন নোবেল লরেটকে এক ধরনের ঝাড়ি দিল আর কি, যে তুমি আরেকটা জিনিসের জন্য, মানে জটিল একটা বিজ্ঞানের জন্য নোবেল প্রাইজ পেয়েছো। তো বিকজ তুমি প্রাইজ পেয়ে গেছো, এখন তুমি সবাই, মেয়েরা কি শ্যাম্পু ব্যবহার করবে, মানুষ কি জিএম খাবে, না কে আলু খাবে না বেগুন খাবে, তুমি সবগুলো পরামর্শ দিবে? এই যে পরামর্শ দেওয়ার যে এইটা একটা প্রক্রিয়া, এটা হচ্ছে এক ধরনের মার্কেটিং সিস্টেম। কারণ অবশ্যই এই লোকগুলোকে টাকা দেওয়া হবে এগুলো বলার জন্য, এবং যারা লবি করছে তারা তো নিশ্চয়ই টাকা পাচ্ছে। তো আমি তো ক্ষুদ্র মানুষ, আমি একাকী এক ধরনের কাজ করি, নিজের টাকায় কাজ করি। কিন্তু এগুলা ওই যে নজরুল বলেছিল যে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে, এরকম একটা অবস্থা আমার হয়েছে। বিকজ দ্য ওয়ে আই লুক এট ইট, মানে এগ্রিকালচারের যে চিন্তা ভাবনা যেভাবে প্রগ্রেস করছে, এটা তো ঠিক না। এবং সমাজ মনে এগুলো বুঝতে পারতেছে না, অথবা অন্যদিকে তাকাচ্ছে।
মিনওয়াইল কিছু লোক বিভিন্ন, যেমন ফার্মারদেরকে রাইট না দেওয়া, এটা যে কত খারাপ একটা জিনিস, তাই না? আবহমানকালের বাংলা, যেখানে ফার্মারদের নেতৃত্বে ধানের অভ্যুদয় হয়েছিল, এই ডিসকাশন থেকে আমরা ফার্মারদের বিতাড়িত করেছি। লুঙ্গি পরার লোককে আমরা ঢাকা ক্লাবে ঢুকতে দেই না, সোনারগাঁও হোটেলে ঢুকতে দেই না। এগুলো তো এই দেশে হচ্ছে এই মুহূর্তে, তাই না? লুঙ্গিকে আমরা এক ধরনের অপাংতেও ডিক্লেয়ার করেছি, অথচ এই লুঙ্গি পরার লোকগুলা 50-60-এর দশকে এসে এখানে গুলশান বাড়িধারায় বাড়ি করেছে। যারা তো সব লুঙ্গিওয়ালাদের নাতি, তাই না? আমাদের মধ্যবিত্তরা লুঙ্গিওয়ালাদের নাতি না? তো দাদাকে তারা বেইজ্জত করতেছে তো। হ্যাঁ জি স্যার, এখানে আপনার কাজ নিয়ে যখন আমি একটু বোঝার চেষ্টা করছিলাম, তখন আমি দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠান যারা কৃষি নিয়ে কাজ করে, তারা অনেকেই আপনার কাজের বিরোধিতা করে তো, এবং সেটার ব্যাপারে আপনার মতামত শোনার আগে আমার একটা ধারণা, আমি বলছি আমি ভুল হইতে পারি, বাংলাদেশে আগে কখনোই কৃষি বিষয়ে এবং বিভিন্ন বিষয়ে রিসার্চ পলিসি অ্যাডভোকেসি করার কোনো থিঙ্ক ট্যাঙ্ক ছিল না। এইটা যারা আনছে তারা এই ধান গবেষণার ইকোসিস্টেমটা কন্ট্রোল করে এবং এখানে ফান্ড করে। যারাই আপনার গবেষণাকে অপছন্দ করে, দে আর অলমোস্ট অল ফান্ডেড বাই বিদেশি এনজিওজ অ্যান্ড অর্গানাইজেশনস। সো মানে ব্যাপারটা এরকম, তাদের নিজেদের গবেষণার নতুন গ্র্যান্টটা পাওয়ার জন্য আপনাকে অপোজ করা তাদের জরুরি, কারণ আমাদের দেশি ধানের বা আমাদের দেশি অলমোস্ট যে কোনো কিছুরই কিন্তু আসলে থিঙ্ক ট্যাঙ্ক বডি নাই, একটা রিসার্চের ইকোসিস্টেম নাই। কারণ আপনি যদি বলেন আমি একটা গবেষণা করব দেশি ধান নিয়ে, দেশি মানুষ নিয়ে, আমি একটা গ্র্যান্ট চাই, আপনি বা কাকে অ্যাপ্লাই করবেন? কিন্তু আপনি যদি বলেন আমি একটা বিদেশি ধান নিয়ে করব, তখন কিন্তু আপনার গ্র্যান্ট দেওয়ার জন্য বহু লোক বসে আছে। এই পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখেন? এটা তো এক ধরনের পোস্ট কলোনিয়ালিজম আর কি, মানে এখানে বিজ্ঞানের মধ্যে, সংস্কৃতির মধ্যে কলোনিয়ালিজম ঢুকে গেছে, একটা সফিস্টিকেটেড কলোনিয়ালিজম। আগে তো ওরা এসে জমি দখল করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর এখন আমাদের হৃদয়কে দখল করতেছে, মনকে দখল করতেছে। তো এটার অংশ, এটার বিভিন্ন সাবটেক্ট আছে। এটা খুবই মানে জটিল এবং পাওয়ারফুল একটা জিনিস। আমাদের ন্যারেটিভ যেটা, যেমন আমাদের ধানের নামগুলো প্রথমে গায়েব করে দিছে, এগুলোকে আলফানিউমেরিক নাম নিয়ে আসছে, তাই না? তো যখন আপনার নামই চলে গেল, আপনার বাপদাদার নাম আপনি ভুলাই দিতেছে আপনাকে, তাই না? তো এটা কে ভুলাচ্ছে? আমরা কেন এটার বিরুদ্ধে দাঁড়াচ্ছি না, তাই না? সুকান্তর সেই কবিতার মতো, তাই না? গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ, হয় ধান নয় প্রাণ, এই রবে সারা দেশ দিশেহারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। তো আমাদের তো মনে হয় মৃত্যুর ভয় রয়ে গেছে। সুকান্ত যে ভবিষ্যৎবাণী করেছিল যে একবার মরে আমরা মৃত্যুর ভয় হারিয়ে ফেলবো, এটা তো হচ্ছে না। এবং খুবই পরিতাপের বিষয় যে আমাদের দেশের ফাইনেস্ট ব্রেইন যাদের অনেক আছে, তারা এই দেশে কিছুদিন করেই বিদেশে চলে যেতে চাচ্ছে। আমার জেনারেশনের সব লোক বিদেশে থাকে, ফিলাডেলফিয়াতে, সিয়াটেলে, ক্যালিফোর্নিয়াতে তাদের বড় বড় বাড়ি আছে। আমি গেলে আমাকে খাতির করে দাওয়াত খাওয়ায়, এবং তাদের এক ধরনের দীর্ঘশ্বাসের জীবন তারা কাটায়, তাদের এক ধরনের স্মৃতিকাতরতা আছে, নস্টালজিয়া আছে, এগুলো আছে। তো দেশকে ত্যাগ করেছে কেন? আমি তো দেশকে ত্যাগ করি নাই, আমি তো 24 বছর ধরে দেশের পিছনে লেগে আছি। তো দেশকে গ্রহণ করা, দেশের মানুষকে সম্মান করা, দেশের ন্যারেটিভগুলোকে, দেশের ধানের নামগুলোকে, আমাকে কেউ টাকা দিলে আমি এই 10,000 ধানের নাম ঢাকা শহরে লিখে দিতাম, তাই না? ধানের নাম এই দেশে অবশ্যই জপমালা করে মানুষের জপা উচিত, কিন্তু এইগুলো কে করবে বলেন? এখনকার দিনের কবিরা, ওইরকম জাগ্রত সত্তা কবি সুকান্তের মতো কেউ আছে এখানে, তাই না? আমি তো দেখতে পাই না। আপনার কাজকে অপোজ করে কেন? আমার কাজ অপোজ করে কারণ আমি খুবই স্ট্রংলি ন্যাশনালিস্টিক। আমি এই ধরনের বিটিং অ্যারাউন্ড দ্য বুশ, নমনম করে যে MIT ভালো আর আমার দেশের কলেজ ভালো না, এগুলো আমি বলি না। অবশ্যই আমি MIT-তে গিয়েছি, MIT-তে গিয়ে টক দিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই দেশের যে পাওয়ার অফ ইনোভেশন যেটা আছে 1000 বছর ধরে, যে কারণে হাজার জাতের ধান শ্রেষ্ঠ, এটা বিজ্ঞানের একটা শ্রেষ্ঠতম এক্সাম্পল। এবং আমি একটা অল্টারনেট ইতিহাস, বিজ্ঞানের ইতিহাস লিখতেছি। এই সমস্ত কথা একটা ডোনার এজেন্সি, যারা এক ধরনের বসংবদ মানুষ চাচ্ছে, একটা দেশ যাবে এটাকে কন্ট্রোল করবে, এটা শুধু বাংলাদেশ না, যে কোনো দেশেই তারা এক ধরনের কমপ্লায়েন্ট একটা গ্রুপ চাচ্ছে,
যারা তাদের টাকা চাইবে, টাকার বিনিময়ে তাদের জপমালা করবে, এইগুলোর মধ্যে তো আমি নাই অনেস্টলি। তো এইটা হতে পারে, আমি তো জানি না, তারা তো ক্লিয়ার করে নাই। 2 নম্বর হতে পারে যে কৃষকের ক্ষমতায়নের তারা বিরোধী। তারা চাচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ক্ষমতা থাকুক, কৃষকরা এক ধরনের বৃত্তের মতো থাকুক, তাই না? আমরা তো আসলে আমাদের কৃষক সমাজকে গৃহবৃত্তের মতো করে ফেলেছি। আপনি দেখেন, আপনি নিজে এক্সাম্পল করেন, একটা লোককে ডাকেন, গ্রাম থেকে আনেন, আপনার আত্মীয় হতে পারে, লুঙ্গি পরা মানুষ, আপনি সোনারগাঁও হোটেলে ঢুকতে পারবেন না, আপনি ঢাকা ক্লাবে ঢুকতে পারবেন না। তো দিস ইজ লিটমাস টেস্ট যে কী ধরনের সমাজ আমরা নির্মাণ করেছি। যেমন ভাসানী সাহেব বা গান্ধী আমাদের ঢাকা ক্লাবে ঢুকতে পারতো না, তাদের ওই রকম স্যান্ডেল পরায় ওইরকম করতে পারতো না, তাই না? ঢাকা শহরের পরে মানে ঢাকা ক্লাবের যারা লিডার হয়েছে পরে, মানে গীতিয়ারা, সাফিয়া চৌধুরী, এই টাইপের মানুষ, তাদের দাদারা কেমন ছিল, শহীদুল্লাহ সাহেব কেমন ছিল, বা ওই জেনারেশনের ওনারা কেমন ছিল, এই প্রশ্নটা তাদের করা উচিত। তারা যে এই বোর্ডে বসে বসে ঢাকা ক্লাবের নীতি নির্ধারণ করে, এরকম করে রেখেছে কেন? আমি তো দেখলেই এটা আমার কাছে বিশ্রী লাগে। এভরি টাইম আই গো টু ঢাকা ক্লাব, আই এম রিমাইন্ডেড অফ দিস কলোনিয়াল মেন্টালিটি দ্যাট রিমেইনস ইন দিস কান্ট্রি। এটা অসহ্য একেবারে, এটা বন্ধ করা উচিত। এটা তো স্যার একদিনে হয় না, এটা ধাপে ধাপে এটা একদিনে হয় না। এই মেন্টাল কলোনাইজেশনে তো সময় লাগে। আমাদের শিক্ষার ভিতর এটা আছে, ছাত্ররা কী ধরনের জিনিস মুখস্থ করতেছে। আমাদের যে জাতীয়তাবাদী যে ধারা ছিল, সলিল চৌধুরীর গান ছিল, আমাদের তো এক ধরনের সমাজতন্ত্রকে কেন্দ্র করে আমাদের একটা সংস্কৃতির সত্তা ছিল তো, তাই না? তো সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতন ঘটেছে, কিন্তু সমাজ নির্মাণের যে অঙ্গীকার, সেটার লজিক তো চলে যায়নি। আমাদের অসম সমাজ না, আপনি গ্রামে কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, আমরা আন্দোলন করে বলতাম। তো এটা তো রয়ে গেছে, এটার যে অবজেক্টিভ কন্ডিশন যেটা এই দেশে, যেমন কৃষকদের কোনো ক্ষমতা নাই, এখানে কৃষকের কোনো ফেডারেশনও নাই। আমি নিজে গ্রামে থাকি, আমি দেখতে পাই কতখানি দরিদ্র মানুষ রয়ে গেছে। এই যে তুফান আসলো, সাইক্লোন আসলো, ঘরের চাল উড়ে গেছে, এই লোকগুলা কোথায় যাবে? আমি নিজে বিদেশি ইনকাম করি, আমার সমস্ত টাকা, যত টাকা আমি আর্ন করেছি গত 30-40 বছর ধরে, সমস্ত টাকা শুধুমাত্র আমার বেঁচে থাকার জন্য, যেটা ওইটা বাদ দিলে আমি বাংলাদেশে এনে নিয়োজিত করেছি। সমস্ত বিদেশের টাকা এনে আমি অবশ্যই বাংলাদেশে এটা ইউজ করেছি। এর বাইরে আমি তো কিছু করতে পারি না। আমি কোনো রিচ মানুষকে পেলে বলি যে ভাই একটু টাকা দাও, গরিবের জন্য দাও। আমি এক ধরনের ভিক্ষুক হয়ে গেছি অন বিহাফ অফ দিস পিপল, বিকজ সমাজে এই দারিদ্র থেকে মানুষকে বের করে আনার কোনো ইনস্ট্রুমেন্ট এবং অঙ্গীকার বা এক ধরনের স্পর্ধা, বাংলাদেশকে নিয়ে জেগে ওঠার যে একটা স্পর্ধা, এটা তো আমি আর দেখতে পাচ্ছি না, তাই না? আই হ্যাভ টু বি ভেরি অনেস্ট। স্যার, আমরা যদি আরেকটা দিকে যাই, যে এই যে সবুজ বিপ্লবের যে একটা ধারণা, মানুষ বেশি, এই জন্য খুব তাড়াতাড়ি বেশি ফসল লাগবে। আমরা যদি শুধুমাত্র জাস্ট 50 বছর আগে তাকাই, পুরো বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে অনেক কম খেত। মাত্র 50 বছর আগে, 1980-র কথাও যদি বলি, সবুজ বিপ্লবের ধারণাটাতে কী হয়েছে, আমার তাড়াতাড়ি খাওয়া লাগবে, অনেক লাগবে, জন্য সার লাগবে, ইত্যাদি লাগবে। এতে কি হয়েছে, আমাদের মাটির অনেক ক্ষয় হয়েছে, মাটির কোয়ালিটির ক্ষয় হয়েছে, এবং আমরা এমন অনেক খাবার তৈরি করছি যেটার পুষ্টিগুণ অনেক নিম্নমানের। তো আমাদের আসলে কোন দিকে যাওয়াটা বেশি উচিত ছিল, যে আমরা কম খেলেও যাই খাবো সেটা আমরা সুস্থ, ভালো গুণের মানের খাবার খাবো, ওই দিকে যাওয়া উচিত ছিল? কিন্তু আমরা তো গেলাম আসলে এমন একটা দিকে যেটা একটা সর্ট অফ ফাস্ট ফুড টাইপের, তাড়াতাড়ি অনেক খাবার। এটা তো সারা পৃথিবীব্যাপী হচ্ছে। ফুডের মধ্যে যখন এসে বিজনেস ঢুকে গেছে, যেটাকে মার্কেট ফোর্স বলে, তাই না? তো আপনি একটা বার্গার বানিয়ে বিক্রি করবেন, আপনি অবশ্যই একেবারে কম খরচে কী করে বার্গারটা বানাতে হয় এই রাস্তা খুঁজবেন, তাই না? তো এই যে কিন্তু নিউট্রিশনের যে চেতনা, যেটা মানুষকে খাবারটা দিতে পারা, মানুষের পুষ্টির জন্য দেওয়া, এটাকে ইটস অ্যান এরিয়া অফ মার্কেট ফেইলিয়ার ইন এ ওয়ে। এখানে মার্কেটকে এনে ঢুকিয়ে তখন তো অবশ্যই মানুষ বেজাল করবে, তাই না? আমি একবার একজন আমার গ্রামের বাড়িতে আসলো, তো আমি ঢেকি চাটা অনেকগুলো ঢেকি বসিয়েছি উঠানে। তো এই ভদ্রলোক অনেক বিজনেস বুঝে এসে আমাকে বললো, স্যার আপনি অনেকগুলো ঢেকির সামনে ছবি তুলেন আর চালটা বিক্রি করেন অন্য মেশিনের চাল, কারণ আপনি এত ঢেকি চাটা করতে পারবেন না, আর মানুষ আপনাকে ট্রাস্ট করবে। মানে সে আমাকে একটা দুষ্ট বুদ্ধি দিল। তো এগ্রিকালচার মানে যে কোনো বিজনেসই পশ্চিমা দেশে হোক আর এখানেই হোক, এটা এক ধরনের মানে তারা যে আইন ভাঙতেছে এটা আমি বলবো না, কিন্তু আইন ভাঙার যতখানি কাছে আসা যায়,
মানে প্রফিটের জন্য। এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ROI, আমি যখনই বলি যে কিছু টাকা দাও বলে ROI কি? তো আমি গরিবের চাল উড়ে গেছে, এখানে আমি তাকে টাকা দিব। এটা তো কোরআনে যেমন আছে যে ওয়াইন্না সাইলা ফালা তানহার, যে গরিব মানুষ তোমাকে চাইলে তোমাকে দিতে হবে। ইট ইজ ইনকামবেন্ট অন ইউ টু গিভ হিম। এখানে তুমি মাইক্রো ক্রেডিটও করতে পারবে না, প্রফিটও খুঁজতে পারবে, তোমাকে দিতে হবে। কেন তুমি দিবে? বিকজ দিস ওয়েলথ ডাজন্ট অ্যাকচুয়ালি বিলং টু ইউ, ইট বিলংস টু আল্লাহ। তো ইসলামে এই সমাজ নির্মাণের কতগুলো পাওয়ারফুল জিনিস আছে, এগুলো তোমরা মানতেছি না, তাই না? তো এখানে নিউট্রিশন কি করে মার্কেট কমপ্লায়েন্ট করে প্রফিটও হবে, নিউট্রিশনও হবে, এটা কিভাবে করা যাবে আমি জানি না। মানে এটা তো করা উচিত, কারণ সমাজে এখন নিউট্রিশন একটু ডিনিউট্রিফাইড বলা যেতে পারে। মানে নিউট্রিশনে একটা ধস নামছে, ডায়াবেটিস একটা এপিডেমিক হয়ে যাচ্ছে, 30+ বয়স যারা, তাদের হার্ট ডিজিজ হচ্ছে, তারপরে কিডনি ডিজিজ বেড়ে গেছে, কিডনি ডায়ালিসিস মেশিন দিয়ে দেশ সয়লাভ হয়ে গেছে। যারা ডায়ালিসিস মেশিন দিচ্ছে আমি বললাম তুমি অন্তত নিউট্রিশনের দিকটা আগে দেখো, যে যাতে কিডনির ইস্যু না হয় সেটাতে টাকা দাও, তাই না? আর এক ধরনের ক্যান্সার এখন এপিডেমিক হয়ে গেছে, মেটাবলিক ক্যান্সার বলে, ব্রেস্ট ক্যান্সার, কলোরেক্টাল ক্যান্সার। মানে আগে আমরা ভাবতাম যে ডিএনএতে মিউটেশন হলে ক্যান্সার হবে, এখন দেখা যাচ্ছে বিভিন্ন ফুড লাইফস্টাইলের কারণে ক্যান্সার অনসেট হতে পারে। এটা বিরাট একটা ক্যালামিটি। এটার জন্য আমাদের শ্রেষ্ঠতম বৈজ্ঞানিক মাইন্ড বা ইকোনমিস্ট যারা সবাই মিলে বসে একটা মিটিং করে এটার একটা পথ বের করা উচিত। স্যার, যে কোনো একটা জিনিসে প্রবলি মানে এখন প্রথম প্রশ্নটা আসলে টাকা, যে টাকা বানাইতে হবে, খাবার টাকা বানাইতে হবে, চিকিৎসার টাকা বানাইতে হবে, সব কিছুতে প্রথম পয়েন্টটা হচ্ছে টাকা বানাইতে হবে। এবং যেটা যখন ফার্স্ট অবজেক্টিভ তখন আসলে সব কিছুই সেকেন্ডারি। অবশ্যই। এবং মার্কস, আপনি যদি কার্ল মার্কসের বই যদি পড়েন, সে তো খুব অ্যানালিস্ট, খুব পাওয়ারফুল অ্যানালিস্ট ছিল। সে বলেছে যে ক্যাপিটালিজম সব কিছু নষ্ট করে দিবে, বায়োস্ফিয়ার নষ্ট করবে, মাটি নষ্ট করবে, মাটির চালিকা শক্তি, জৈব শক্তি নষ্ট হবে, এগুলো বলেছে ওইখানে। কেন করবে? এটার ক্যারেক্টারটাই এরকম। কারণ যেহেতু এটা সব কিছুকে প্রফিটে পরিণত করতে চায়, এটাকে সুন্দর গাছ বাতাসের হাওয়া লাগতেছে গানে, এইটাতে ক্যাপিটালিস্ট সিস্টেমের কোনো ইন্টারেস্ট নেই। ওটা দেখবে যে এই টিম্বারটা ভালো কিনা, ওইটা কাটার পরে কতখানি লাকড়ি হবে, ওইটা দিয়ে কি চেয়ার হবে, এটাই তো বিজনেস স্কুলে শেখাচ্ছে, তাই না? তো গাছের যে একটা ইনহেরেন্ট ভ্যালু, অশ্বত্থ গাছের একটা গাছ দাঁড়িয়ে আছে, এটা বিউটিফুল, তাই না? রবীন্দ্রনাথ লিখেছেন যে দেওদার তরু সারে সারে মনে হলো সৃষ্টি যেন স্বপ্নে চাহে কথা কহিবারে। মানে তার দেবদারু গাছ দাঁড়িয়ে আছে, তার মনে হচ্ছে সৃষ্টি যেন স্বপ্নে চাহে কথা কহিবারে। তো ওইখানে একজন ক্যাপিটালিস্ট থাকতো, যদি সে বলতো যে এই দেবদারু গাছগুলোকে কেটে কতখানি লাকড়ি হবে, এটা তার মাথায় খেলতো না। তো এই যে পরবর্তী মানুষ যারা দেওদার তরু দেখে দেখে এটাকে ফার্নিচারে পরিণত করতে চায়, এইরকম মানুষের সংখ্যা দুনিয়াতে অনেক বেড়ে গেছে, কম্পেয়ার টু সামওয়ান লাইক রবীন্দ্রনাথ, যে বললো যে এটা ইনহারেন্টলি একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। কারণ পৃথিবীটা তো একটা পৃথ্বী, বসুন্ধরা, বসুধা, এটা একটা লিভিং এন্টিটি। ইয়েতে বলে গায়া, আর্থ মাদার, তাই না? এবং প্রাচীন হিন্দু শাস্ত্রে আমাদের দেশে আবহমানকালের প্রাচীন চিন্তায় পৃথিবীকে একটা আর্থ, কোরআন শরীফ আছে আর্থ, ওয়া ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, কোরআনে আছে যে আল্লাহ তাআলা আর্থের মধ্যে। এই আর্থ এবং আর্থ কথাটা কিন্তু একই কথা, হ্যাঁ? আরবিতে ARD ওরকম আর্থ, আর ইয়েতে হচ্ছে একমাত্র গ্রহ যেটা দেবদেবীর নামে না, হচ্ছে আর্থ। তো এই আর্থ যে একটা জীবিত সত্তা, এটা যে আমরা খলিফা, আমরা এটার রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, আমরা এটার রক্ষণাবেক্ষণ করব, আমরা এটাকে করব না, আমরা এটার এক্সট্রাক্টর না, আমরা এটার মালিক না, আসলে আমরা এটার তত্ত্বাবধায়ক। এই চিন্তাটা একেবারে হাই স্কুল থেকে আনতে হবে, যে ইউ হ্যাভ টু বি নারিশ দিস আর্থ। এবং আপনি যদি মা হিসাবেও দেখেন, মানে আমাদের মানে ধর্মের যে প্রাচীন যে মূল্যবোধ রয়েছে এই দেশে, তো আপনি তো মাকে ঘোরাঘুরি করতেছেন না, তাই না? লা তামশি ফিল আর্থ, কোরআনে অন্যত্র আছে যে তুমি আর্থটাকে তামশি ফিল আর্থ হচ্ছে মানে ছেলে খেলা করা দুনিয়ার মধ্যে। তুমি ডোন্ট স্টম্প অন ইট, ডোন্ট ডিস্ট্রয় ইট বাই বিং ডিস্ট্রাকটিভ অ্যাবাউট ইট। এই টাইপের কথা সব ধর্মে আছে,
বুদ্ধ ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, কিন্তু আমাদের এটাতে খেয়াল নাই। আমরা এক ধরনের আজব খেলাতে নামছি যে এটার একমাত্র কাজ হলো দুনিয়াতে যে কোনো মূল্যে টাকা বানাতে হবে। তো টাকা বানানোর এই যে একটা সিঙ্গুলার একটা গোল যেটা, এটা তো অবশ্যই পৃথিবীকে ডিস্ট্রয় করবে এবং করে ফেলেছে। আপনি দেখেন ক্লাইমেট চেঞ্জে কত কিছু হয়েছে, গ্রিন হাউস গ্যাসগুলো মাটিতে চলে গেছে, আকাশে চলে গেছে, পৃথিবীকে উষ্ণায়ন হচ্ছে, টেম্পারেচারে টিকা যাচ্ছে না। এটা তো এই টাইপের চিন্তার একটা ফল আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে আরও দেখতে পাবো। স্যার, আমরা যদি একটু ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলি, স্যার আপনার একটা কাজের বিশাল একটা অংশ ক্লাইমেট চেঞ্জ। তো আমরা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশটা একটা ঝুঁকিপূর্ণ দেশের একটা, তার অন টপ অফ দ্যাট আমাদের দেশের অনেক রকম এখন ডিফিকাল্টিজ আছে, সেটা অর্থনৈতিক বলি, সোশ্যাল সিকিউরিটি বলি। সেখানে ক্লাইমেট চেঞ্জ নিয়ে মাঝে মাঝে কিছু কনফারেন্স হয়, কিছু বুদ্ধিজীবীদের ডিসকাশন হয় হাই লেভেল, এবং অনেকগুলো সিওপি কনফারেন্স হচ্ছে, যেটা বিশাল টাকা খরচ হচ্ছে। বাট আসলে সিওপি কনফারেন্সগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন আমি জানি না। ক্লাইমেট চেঞ্জের উপরে যে কনফারেন্সগুলো হয়, আমাদের আসলে দেশের এই যে একটা ঝুঁকিপূর্ণ বাস্তবতা ক্লাইমেট চেঞ্জের দৃষ্টিকোণ থেকে, এটা ঝুঁকিটা আসলে কতটুকু সিরিয়াস, এবং সেই ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি আসলে কি করা উচিত? আমাদের দেশ হচ্ছে এক ধরনের ভিকটিম এইটাতে, তাই না? কারণ কে কতখানি তিনটা গ্রিন হাউস গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড, মেথেইন এবং নাইট্রাস অক্সাইড। তো এইগুলো যে নির্গত হচ্ছে বিভিন্ন কারণে, যেমন আমরা যত গাড়ি চালাচ্ছি, যত প্লেনে চড়ছি, CO2 যাচ্ছে। মেথেনের মেইন সোর্স হচ্ছে ক্যাটেলে, হচ্ছে আমাদের যে বজ্র রাস্তায় ফেলে ওগুলো থেকে হচ্ছে, রাইস ফিল্ড থেকে হচ্ছে, নাইট্রাস অক্সাইড এরকম এগ্রিকালচার থেকে হচ্ছে। তো সব মিলিয়ে যে ক্লাইমেট ফুটপ্রিন্ট, যে কোন দেশ কত রিলিজ করছে, এটাতে বাংলাদেশের প্রপোর্শনাল কন্ট্রিবিউশন খুব কম। কাজে এই ক্লাইমেট চেঞ্জের যে ভয়ানক যে ব্যাপারগুলো হচ্ছে এখন, এটাতে আমরা কন্ট্রিবিউট করি নাই। আমরা বরং এটা থেকে যে এটার যে খারাপ বৈশ্বিক উষ্ণায়ন ফলে যে ফ্লাড বেড়ে যাচ্ছে, টেম্পারেচার, আমরা ভিকটিম। এটা তো নিশ্চয়ই। তো এইটাতে যে আমরা ধনী দেশগুলোর কাছে গিয়ে টাকা চাইবো যে তোমরা আমাদেরকে, আমরা ভিকটিম, আমাদেরকে টাকা দাও, এটা একটা প্রক্রিয়া রয়েছে, অ্যাডাপ্টেশন মানি। তো ওরা প্রমিস করে ওটা দেয় না ঠিক মতো, তাই না? এই দেন দরবার চলছে। আরেকটা আমি বিশেষ করে যেটাতে কাজ করেছি সেটা হচ্ছে মিটিগেশন, মানে এটা ক্লাইমেট গ্যাসগুলোকে মাটিতে কী করে ফিরিয়ে নেওয়া যায়। এটার জন্য আমার গ্রুপকে আমরা একটা প্যাটার্ন পেয়েছি, সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশন। তো মোটামুটি আইডিয়াটা হচ্ছে এরকম যে অনেক কার্বন ডাইঅক্সাইড আছে, বাতাসে চলে গেছে। এটা গাছ লাগানোর একটা লজিক, এটা যে অনেক গাছ লাগালে ওই CO2গুলো গাছ শুষে নিবে, ওইটা মাটিতে চলে যাবে। এটা সাধারণ ক্রপ দিয়েও করা যাবে, রাইস দিয়ে করা যাবে। আমি যে পঞ্চব্রী ধানগুলো, এগুলোর রুট সিস্টেম বিশাল। আর আমার কোম্পানি লোমবায়ো, আমরা একটা মাইক্রোবিয়াল মানে ব্যাকটেরিয়া, ফাঙ্গি, এগুলো মিলিয়ে আমাদের একটা মেথড আছে যেটা সিড কোড হিসাবে ব্যবহার করলে সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশনটা বাড়ায়। তো আমরা যেমন নিরাময়ের পথ খুঁজতেছি, যেটাকে মিটিগেশন বলে, বা মিথেনকে ক্যান্সেল করে দেওয়ার জন্য ক্যাটল, বিশেষ করে গরুর পেটের, আমার একটা প্যাটেন্ট রয়েছে, আমি একটা ওয়ে বের করেছি, আমার গ্রুপকে নিয়ে আমরা অ্যাপ্লাই করেছি। তো ওই পদ্ধতিটা চলছে, প্যাটেন্টটা পাবলিশ হয়ে গেছে, যে কেউ দেখতে পারে। নাইট্রাস অক্সাইড নিয়েও চিন্তাভাবনা রয়েছে। তো এটা হচ্ছে নিরাময়ের একটা কন্ট্রিবিউশন। তো বাংলাদেশে হতে পারে এরকম একটা ধারণা যে আমরা বিদেশিদের থেকে টাকা নিব, অ্যাডাপ্টেশনের জন্য আমরা ঘরবাড়ি বানাবো এরকম, যাতে ক্লাইমেট রেফিউজি না হয়, ওইটার উপরে জোর দেওয়া হচ্ছে বেশি। কিন্তু ইন্টেলেকচুয়ালি এই দেশে মানুষের অনেক বুদ্ধি আছে, আমরা মিটিগেশনেও কাজ করতে পারি। যদিও সমস্যাটা আমরা তৈরি করে নেই, সমাধানের জন্য আমরা স্যার কি করতে পারি, কি ধরনের কাজ? এই তো বললাম, একটা হচ্ছে যে গ্রিন হাউস গ্যাসগুলো যেগুলো চলে গেছে এগুলোকে ফিরিয়ে আনা, এটা একটা বিরাট কাজ। অথবা ফিরিয়ে আনাটা মানে এই যে নির্গত হচ্ছে এটাকে কমিয়ে দেওয়া। তো উষ্ণায়ন হচ্ছে মূলত মেথেনের কারণে। আপনি এইটা স্টাডি করে দেখবেন যে মেথেন গ্যাসটাই, এই যে রিসেন্ট হিটিং হচ্ছে, এটা মেথেন রেসপন্সিবল। তো মিথেন মিটিগেশনে আমার কাজ আছে, আপনি মিথেন মিটিগেশন আবেদ চৌধুরী লিখলে ওই প্যাটেন্ট পাবেন। এই টাইপের কাজ এই দেশে আরও হতে পারে। ওই এক্স্যাক্ট প্যাটেন্টটা তো আরেকটা বিদেশি কোম্পানির জন্য আমি করেছি। স্যার প্র্যাকটিক্যালি আপনার রিসার্চগুলোকে আমি অবশ্যই প্রচণ্ড সম্মান করি। পাশাপাশি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের যে কনসিকুয়েন্স তো খুবই লার্জ। তো এইখানে তো এই ধরনের সলিউশনগুলোকে যদি খুব দ্রুত
ইন্ডাস্ট্রিয়ালাইজ অথবা যদি ছড়ায় দেওয়া না যায় তাহলে তো আসলে এই মানে প্র্যাকটিক্যাল মিটিগেশনে আমরা অনেক পিছায় থাকবো। সেটা তো ঠিকই। তো CO2 মানে অনেক ক্লাইমেট গ্যাস তো অ্যাটমসফিয়ারে চলে গেছে। অনেকে মনে করে এগুলাকে বাল্ক কোনো মেশিন দিয়ে CO2 সাক করে মাটিতে নিয়ে যাবে, এই টাইপের আইডিয়াও আছে। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বা রিচ পিপল এটা চিন্তা করতেছে, বাট এটা কতখানি প্র্যাকটিক্যাল আই ডোন্ট নো। মানে লার্জ স্কেল রিমুভাল, ডিরেক্ট রিমুভাল অফ CO2 বা লার্জ স্কেল ডিরেক্ট রিমুভাল অফ মেথেন, এটা হতেই পারে কেউ যদি ওই টেকনোলজি। আর আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল মিটিগেশন, যেটা সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশন হলো একটা, বা মেথেন মিটিগেশনে যে আমার যে কাজটা, এগুলা ওভার দ্য পিরিয়ড যদি কেউ করে, যেমন প্রত্যেকটা দেশের জমিতে শস্যে যদি সয়েল কার্বন সেকুয়েস্ট্রেশনের ডিভাইসটা লাগানো হয়, আমাদের কোম্পানি যেটা এটার অংশ, তো এই কোম্পানি তো অনেক টাকা রেজ করেছে, আমেরিকার সব বিলিয়নাররা এখানে ইনভেস্ট করেছে লোমবায়োতে। তো এটাতে মানুষের ইন্টারেস্ট আছে যে এটা সলিউশন হতে পারে। অনেকে বলছে যে জিনিসটা এত বেশি হয়ে গেছে অলরেডি, তাই না, এটাকে বরং খুব ডিরেক্টলি নেওয়া যায় কিনা। এটা তো একটা প্রবলেম, এটা তো কোনো ইজি সলিউশন নাই যে আমরা একটা সুইচ টিপবো আর ক্লাইমেট চেঞ্জ চলে যাবে, এটা তো হবে না। আপনি এটা দেখতে পাচ্ছেন যে ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। বড় বড় পণ্ডিতরা এটা ড্যাভসে যাচ্ছে, বিভিন্ন কপ প্রোগ্রামে যাচ্ছে গিয়ে আলোচনা। তো এই সমস্ত আলোচনা অনেক টক ফেস্ট আর কি এগুলোকে বলে, যে অনেক আলোচনা হচ্ছে, অনেক কথাবার্তা হচ্ছে, তারপরে এফেক্টিভ মেজার্স যেগুলো ওইগুলো সেইভাবে হচ্ছে না, কারণ প্রমিস করা টাকাটা দিচ্ছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রীও বারবার বলেছেন যে তারা কত বিলিয়ন প্রমিস করেছিল, এটা দিচ্ছে না কেন। বিদেশি দেশগুলো হয় কি, তারা প্রমিস করে দেন দে ডোন্ট ডেলিভার, এটা একটা প্যাটার্ন তারা ফলো করে। কারণ প্রমিস যখন করে তখন অনেক বাহবা পায়, তাদের লোক ভাবে যে এটা হয়ে গেছে, আমরা তো দিয়ে দিছি, কিন্তু পরে ফাইন প্রিন্টে যে দিচ্ছে না এটা তো মানুষ জানে না। সো এটা একটা মেথড হিসাবে তারা ব্যবহার করে আর কি। স্যার, ক্লাইমেট চেঞ্জের আমাদের যে এগ্রিকালচারাল ইকোসিস্টেম, সেটাতে আমরা নেক্সট 10 ইয়ার্সে কী কী ধরনের হুমকি দেখতে পারি? কারণ এখন অলরেডি তো ঋতুর পরিবর্তন এলোমেলো হয়ে যাচ্ছে, তো সেটা অ্যাকচুয়ালি আমাদের এগ্রিকালচারে কি কি ব্যাড এফেক্ট আনতে পারে? আমাদের দেশে এগ্রিকালচারের বিগেস্ট থ্রেট হচ্ছে নন এগ্রিকালচারাল ইউজ অফ এগ্রিকালচার ল্যান্ড। হ্যাঁ, আপনি সিলেটে ঢোকার সময় মাধবপুরে দেখবেন যে ডানে বামে যদ্দূর চোখ যায় ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আমার নিজের গ্রামেও ক্রমাগত সংকুচিত হচ্ছে। আমাদের একটা মাঠ আছে, আমতলির মাঠ, ছোটোবেলা থেকে আমি দেখেছি। এখন দেখি আস্তে 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 ডেথ থ্রু 100 কাট, বিভিন্ন লোক বাড়ি বানাচ্ছে, এটা করছে ওইটা করছে। আর আরেকটা হচ্ছে লার্জ স্কেল জমি অধিগ্রহণ করা হচ্ছে নন এগ্রিকালচার। তো এটা তো একটা শিশুও জানে, একটা ক্লাস 6-এর বাচ্চাও জানে যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড যদি ক্রিটিক্যাল একটা অ্যামাউন্ট থেকে কমে যায়, দেন উই আর আন্ডার বিগ থ্রেট। কারণ এই ধান আপনাকে কে বিক্রি করবে? এমন একটা সময় আসতেছে যে বাজারে ধান পাওয়া যাবে না। তো আমি নিজে এটাকে ব্যক্তিগত একটা প্রেশার হিসাবে অনুভব করি। আমি ভাবি যে আমি যেহেতু রাইস জেনেটিক্স জানি, রাইসের সর্বশ্রেষ্ঠ উৎপাদন করার ক্ষমতা রাখে এরকম ভ্যারাইটি আমাকে করতেই হবে। আমি নিজেই নিজেকে এই কাজ দিয়েছি, আমাকে কেউ এটা করতে পারে নাই। আমার নিজের টাকা দিয়ে আমি এটা করতেছি, কারণ এটা আমি মনে করি যে আমি এইটার মাধ্যমে আমি দেশের জন্য কিছু করছি, বা বিশেষ করে আমার সমাজ বা আমার যে আবহমান কালের যে ধারা, যে চেতনা রয়েছে, এটা কোনো রাষ্ট্রকে কেন্দ্র করে আমার সেই চিন্তা না। এটা এক ধরনের গ্রামীণ জীবন এবং আমার পূর্বপুরুষের যে 1000 বছরের অ্যাটাচমেন্ট টু দ্য ল্যান্ড, এইটার অনুগত হয়ে আমি এই কাজটা করি। তো এটা হচ্ছে ফুড সিকিউরিটিতে একটা বিরাট ফ্রন্টিয়ার হচ্ছে ধানের উৎপাদন প্রচণ্ডভাবে বাড়িয়ে দেওয়া। এটা বায়োলজিক্যাল লিমিটের কাছাকাছি আমরা আসি নাই, এখানে অনেক ক্লেভার কাজ করার সুযোগ রয়েছে, যে কাজটা আমি করছি। 2 নম্বর হচ্ছে জমি সংকুচিত হচ্ছে, ওয়েদার প্যাটার্ন তো কেউ রিভার্স করতে পারবে না, এটা কঠিন একটা ব্যাপার। একটা সাইক্লোন আসবে, একটা দাবদাহ শুরু হবে, এটা কি করে আমরা আটকাবো? তো ওইটাকে সামনে রেখেই খুব কুইক যাতে রাইসটা ক্রপ দিয়ে দেয়, অতি তাড়াতাড়ি দিয়ে দেয়, হাওরে পানি আসার আগেই যেন হারভেস্ট হয়ে যায়। তো আমার এরকম ভ্যারাইটি রয়েছে। দেশে কেউ কেউ অপপ্রচার করছে যে আমার এটা না, এটা একেবারে মিথ্যা কথা। অবশ্যই আমার হাওরের বন্যা আসার আগে যে ভ্যারাইটি কাটা যায়, কুইক ভ্যারাইটি, যেটা সিলেটে 2 মাহি 60 ডে রাইস রয়েছে প্রাচীনকাল থেকেই, তাই না? আমাদের দেশে তো অনেক এগুলো আছে। সো 2 মাহি 60 ডে রাইস, এটা তো অনেক কুইক, তাই না? এটার সাথে বিভিন্ন ভ্যারাইটির সংকর ঘটিয়ে আমি নিজেও আরও ভালো কুইক ভ্যারাইটি তৈরি করেছি, এগুলো আছে।
তো আমি দেখেন ব্যক্তিগতভাবে আমি কাউকে কোনো দোষারোপ করছি না, আমি শুধুমাত্র আমার দিকেই তাকায় বলি যে হোয়াট ইজ ইট দ্যাট ইউ ক্যান ডু, তাই না? আর মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত মানুষ দেশের জন্য কিছু টাকা দিতে পারে তো রিসার্চের জন্য, তাই না? রিসার্চের একটা রাস্তা হচ্ছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন দিবে, আমেরিকানরা দিবে, আমরা ওই রাস্তাতেই খালি যাচ্ছি, আমরা নিজেরা দিচ্ছি না কেন? আমার তো ম্যাসিভ ইকোনমিক পাওয়ার রয়েছে। আমাদের দেশে 0.3% আমরা শুধু জিডিপির রিসার্চের জন্য ডিপ্লয় করি, যেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের নিচে আর কোনো তেমন দেশ নাই, কঙ্গো টঙ্গো কতগুলো আছে। ইভেন সাব সাহারান আফ্রিকা যে রিসার্চে যে টাকা দেয় তার থেকেও আমরা কম দিই। আনফর্চুনেটলি সেই রিসার্চের একটা বিশাল অংশ বুকিশ তো বটেই, প্রথমে দিচ্ছিই না, তারপরে বুকিশ করছি, এটাকে প্রয়োগ যেটা প্রায়োগিক করছি না। তো দেশে তো একসময় মানুষ শাকসবজি ফলাইয়া ওইটা দেখাইতে যাইতো, এগ্রিকালচার শো হতো, ইনোভেশনের একটা কালচার ছিল, এটা আমরা গায়েব করে দিছি। এখন গ্রামে দেখবেন খালি মাইক টাইক লাগিয়ে খালি বিভিন্ন আওয়াজ এবং শব্দ দূষণ হচ্ছে, এগুলা করছে। কিন্তু গ্রামের লোক যে স্থবির হয়ে বসে আছে দোকানগুলোতে, কিন্তু ইনোভেশনের যে একটা ধারা ছিল এক সময়। আমার ফাদার 1930-তে হি ওয়াজ ইনভাইটেড টু নিউ দিল্লি এগ্রিকালচারাল কনভেনশন। এলাকা থেকে সমস্ত বড় বড় যেগুলা তরমুজ বা যাই হতো, গরু, এগুলো নিয়ে মানুষ যেত, দিল্লি পর্যন্ত যেত, সেটা ব্রিটিশ আমলে। কিন্তু আমাদের সেই এগ্রিকালচার কনভেনশন কোথায়, যেখানে কৃষকরা তাদের ইনোভেশনের চিহ্ন নিয়ে এসে হাজির হবে ঢাকা শহরে? সেটা নাই কেন, তাই না? এই প্রশ্নটা তো আমি করতেই পারি। আমাদের কৃষকরা যে আবিষ্কারক সেই যুগের পর যুগ ধরে, এই বিষয়টা তো আমাদের এডুকেশনে একদমই নাই, একেবারেই নাই। প্রাইমারি স্কুল থেকে আমাদের পাশে, প্রাইমারি স্কুলের পাশে একটা ফিল্ড থাকতো, সেখানে আমরা 60s সেটা পাকিস্তান আমলে। এখন এগুলো আর নাই। এখন সবাই ওই পরীক্ষার মধ্যে টিক মার্ক দিচ্ছে, কি করছে, মানে একটা বিভিন্ন মানুষকে আমি কিছু ধান ধরাইয়া দিই যে লাগাইয়া ওইটার থেকে যে ধান হইলো ওইটা নিয়ে আসো, কেউ করতে পারে না। মানে একটা বেসিক ক্রপকে সিড টু সিড নিয়ে যাওয়ার যে ক্ষমতা, এটা তো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের থাকা উচিত। অবশ্যই আমার এই ক্ষমতা আছে। আমাকে কেউ ধান ধরাইয়া দিলে, আমি বিদেশে গেছি আর যাই করি না কেন, আমি এটা চাষবাস করে আরেকটা ধান সাইকেল করতে পারবো। এটা আমরা একদম ম্যান্ডেটরি করে দেই না কেন, যে তোমাকে একটা পরীক্ষার ডিগ্রি দেওয়ার আগে এটা তোমাকে করতে হবে। এগুলো না করে আমরা সব বাগডুম সব শিখাচ্ছি যে ফিনল্যান্ডের শিক্ষা নিয়ে আসবো না কোথাকার। আমি জানি না, আমি কোনো কমেন্ট করতে চাই না এটা নিয়ে। এবার আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখতে চাই যে একটা শস্যের কথা জানবে, আমাদের এলাকার ভৌগোলিক অবস্থা সম্বন্ধে জানবে, এরকম একটা শিক্ষিত মানুষ তৈরি হবে। এগুলো তো আমি দেখতে পাচ্ছি না অনেস্টলি। স্যার, আমাদের ফুড সিকিউরিটি এবং হিউম্যান হেলথ নিয়ে আপনি স্যার অনেক কাজ করেন, এবং জিনোফেক্স নিয়ে আপনার রিলেটেড একটা কোম্পানিও আছে। সেই জিনোফেক্স নিয়ে আপনার স্বপ্নটা কি? জিনোফেক্সটা হচ্ছে সম্পূর্ণ অন্য টাইপের একটা জিনিস। আরেকজন এন্টারপ্রেনার জাহাঙ্গীর আলম আর আমি মিলে আমরা জিনোফেক্স এস্টাবলিশ করেছি। আমরা বাংলাদেশেও জিনোফেক্সে নিয়ে এসেছি। এটা স্টুল স্যাম্পল দিলে ওইটা ডিএনএ সিকোয়েন্স করে আমরা একটা রেজাল্ট পাবো, এবং একটা রিপোর্ট পাবে যারা গ্রাহক। সেই রিপোর্টে বলা থাকবে যে তাদের স্বাস্থ্য কোন দিকে যাচ্ছে। বিশেষ করে গাট ব্রেইন অ্যাক্সিস, আমাদের চেতনা বা আমাদের যে উচ্চাশা এবং নিরাশ হয়ে যাওয়ার যে প্রবণতা, যেটাকে মেন্টাল ইস্যুজ অনেকে বলে, এগুলো অনেকটা নিয়ন্ত্রিত হচ্ছে গাট থেকে, গাট ব্রেইন অ্যাক্সিস। এবং বিভিন্ন হরমোন রয়েছে, এন্ডোরফিন, সেরোটোনিন, তাই না, লিউএনকাফলিন, মেটানকাফলিন, অনেক কিছু রয়েছে, স্মল পেপটাইড হরমোন। এগুলো আমাদেরকে মুডকে নিয়ন্ত্রিত করতেছে। আমাদের মানুষের প্রতি অ্যাটাচমেন্ট, অক্সিটোসিন, ভ্যাসোপ্রেসিন, এগুলো রয়েছে। তো এইগুলোর পিছনে খাবারের একটা ভূমিকা আছে, স্লিপ, লাইফস্টাইল, কতখানি আমরা ঘুমাচ্ছি, এগুলো অনেক কিছু। ওই যে গাট মাইক্রোবায়োম বা পেটের মধ্যে যে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া আমরা ক্যারি করি, এগুলো মেরে ফেলার ব্যাকটেরিয়া না, এগুলো আমাদের শরীরের একটা অংশ। আমাদের নিজের সেল থেকে ব্যাকটেরিয়ার সেল বেশি। এগুলো ডিএনএ সিকোয়েন্সিংয়ের মাধ্যমে এবং বিগ কম্পিউটার অ্যানালিসিসের মাধ্যমে আমরা জানতে পারবো। তো এই রিপোর্টটাই আমরা দিচ্ছি, যে কেউ এসে গাট টেস্টটা নিতে পারে ঢাকাতে, আমাদের জিনোফেক্সের গাট টেস্ট, এবং সেটা থেকে তার স্বাস্থ্যের পার্সোনালাইজ ওয়েতে শুধুমাত্র তার এই ব্যক্তির উপযোগী করে এটা দেওয়া হবে রিপোর্টটা। এবং তার স্বাস্থ্য, মেটাবলিক হেলথ কেমন আছে, কোন দিকে সে যাচ্ছে, তার কি খাবার খাওয়া উচিত, অ্যাডভাইজারি, এগুলো আমরা দিব। আর আরেকটা বলে প্রোবায়োটিক, যে ব্যাকটেরিয়াটা তার পেটে নাই, ওইটা আমরা ক্যাপসুলে করে বিক্রি করব।
এইটা হচ্ছে মোটামুটি। তো এটা এক ধরনের মিনিমাম ভায়াবল প্রোডাক্ট আমরা বলি, যে এটা মাত্র শুরু হয়েছে। এটার পরে যে প্রোডাক্টগুলো হবে আস্তে আস্তে, আমরা আলসাইমার, পার্কিনসন্স বা ডিমেনশিয়া, এগুলাকে কেন্দ্র করে কি করে প্রোবায়োটিকের মাধ্যমে এবং গাট টেস্টের মাধ্যমে আমরা মানুষকে নিরাময় করতে পারি। এবং যেই মেন্টাল প্রবলেম যেগুলো হচ্ছে, সবাই এক ধরনের স্বপ্নহীনতায় ভুগতেছে, এগুলা অনেকটা হচ্ছে এক ধরনের কালচারাল আর অনেকগুলা ফিজিওলজিক্যাল। মানে কি খাচ্ছে, ঠিক মতো খাচ্ছে না, আপনি তো এগুলো অনেক জানেন, তাই না? ফুডের হ্যাজ এ বিগ ইম্প্যাক্ট অন মেন্টাল লাইফ। Sleep deprivation has a big impact on mental life. Our gut microbiome has a huge amount to do with mental life, যেটা একদম অদৃশ্য থেকে যাচ্ছে, কারণ ওই গাট টেস্টটা না করলে এটা কেউ জানতেই পারবে না যে একটা ক্রিটিক্যাল ব্যাকটেরিয়া ওখানে মিসিং, এবং ওই ব্যাকটেরিয়াটাই সেরোটোনিন দিচ্ছিল অন্যকে, কিন্তু এই লোককে দিচ্ছে না, তাই না? তো তাহলে সেরোটোনিন থেরাপি না করে ওই ব্যাকটেরিয়াটা তাকে রেস্টোর করতে হবে। একজন রেড মিট খেয়ে ওইটাতে হার্টের একটা টক্সিন মেটাবোলাইট বানানো হচ্ছে, ব্যাকটেরিয়া করছে, এই জন্য রেড মিট খেয়ে তার দ্রুত হার্ট প্রবলেম হচ্ছে। আরেকজনের ওই ব্যাকটেরিয়া নাই দেখে রেড মিট খেয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না। এটা এখন এই মুহূর্তে মানুষ দেখতে পায় যে অনেকে গরুর গোশত অনেক বেশি খায় দেখে হার্টে হয়েছে প্রবলেম হয়েছে, আরেকজনের হয় নাই। কিন্তু কেন এই তফাৎ? এটা গাট মাইক্রোবায়োমে এটার উত্তর আছে। আপনি কীরকম স্যার সাড়া পাচ্ছেন? কীরকম মানুষ আসলে অ্যাকচুয়ালি গিয়ে টেস্টটা করাচ্ছে? এবং আমরা তো মাত্র শুরু করেছি, এই মানে লিটারালি এই কয়েক সপ্তাহ ধরে ডাক্তারদের সাথে আলোচনার মাধ্যমে। কিন্তু আমি যেটা চাই যে আপনার প্রোগ্রামের মাধ্যমে বা এই যে এক্সিস্টিং একটা ব্লগ বা আপনি যেটাকে আপনাদের যে প্রোগ্রাম, এই টাইপের পডকাস্ট, এগুলোর মাধ্যমে মানুষ জানতে পারবে এবং জেনারেল পপুলেশন এটার অ্যাওয়ারনেস পারবে। নিউট্রিশনের সাথে যারা অনেক চিন্তা ভাবনা করেন তাদের কাছে আমরা যেতে চাচ্ছি, রাদার দেন গোয়িং থ্রু দ্য মেডিকেলও ঠিক আছে, ডাক্তারদের মাধ্যমে আমরা যাচ্ছি, অনেক হাসপাতালে কথা বলেছি। কিন্তু আপনার যারা শ্রোতা, আপনার সাথে যারা যুক্ত আছেন বা এই ধরনের চিন্তার সাথে মেটাবলিক হেলথের, আমরা চাচ্ছি যে তারা অন্তত একবার গাট টেস্টটা করিয়ে নিক, এটা চাচ্ছি আর কি। লাইফস্প্রিং আমাদের নিউট্রিশনিস্ট আছে, আবার আমাদের নিউট্রিশনাল সাইকিয়াট্রিস্ট আছে, আমাদের রিসার্চ টিম আছে। সো নিউট্রিশনাল সাইকিয়াট্রি নিয়ে আমরা অনেক কথা বলি এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফিল্ড, নিউট্রিশনাল সাইকিয়াট্রি। আমি নিজে নিউট্রিশনাল সাইকিয়াট্রি না, বাট আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি ওনাদের সাথে যখন কথা বলি আমি বুঝতে পারি যে আসলে আমরা খেয়াল করি না যে আমাদের এই যে এত রোগ এবং এত শারীরিক মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে আমরা কথা বলি, বাট দিনের শেষে এর একটা বিশাল অংশ আলটিমেটলি আমি কি খাই এবং আমার লাইফস্টাইল, আমার ঘুম, এগুলো নিয়ে খুব বেসিক জায়গা। ওই বেসিক জায়গা ওভারলুক করে সুস্থ থাকার কোনো উপায় নেই, না শারীরিক না মানসিক। সেই গ্রিকরা অনেক আগে বলেছিল দ্যাট ইউ আর হোয়াট ইউ ইট, মানে তুমি যে খাদ্য তোমার যেটা, দ্যাট বিকামস ইউ। এটা খুব প্রফাউন্ড একটা কথা, তাই না? আরেকজন বলেছিল, আমার মনে স্টিভ জব বলেছিল যে, মানে ও পপুলারাইজ করেছিল পুরনো একটা কথা, দ্যাট লেট ইউর ফুড বি ইউর মেডিসিন, আদারওয়াইজ ইউর মেডিসিন উইল বিকাম ইউর ফুড। পরে আর কি যখন থিংস উইল গো ব্যাড, তখন তোমাকে খাদ্যের মতো করে মেডিসিন খেতে হবে, ইফ ইউ ডোন্ট লেট ইউর ফুড বি ইউর মেডিসিন। তো এই সমস্ত কথা তো আছে। এখন আমাদের প্রাচীন খাবারের নিয়মের মধ্যে ওইটা ছিল যে একটু টক খাবো আমরা, একটু খাট্টা খাবো, আমড়াল খাট্টা আমরা ছোটোবেলায় সবসময় খাইছি। এই যে সাওয়ার একটা জিনিস খাওয়ার, এটা মানুষ একদম ত্যাগ করেছে শহরে এসে, খালি বার্গার খাচ্ছে, সকালে বার্গার, রাত্রে পাস্তা। এটাতে তো ওই যে ব্রড ইনগ্রেডিয়েন্ট টাইপ যেগুলো, বা কলকাতায় আমি আগে প্রায় যেতাম, ওখানে সবাই একটু তেতো খায়, উচ্ছে। তো এই যে উচ্ছে খাওয়া আমরা বাদ দিয়েছি, আমরা টক খাওয়াটা বাদ দিয়েছি, কিছুটা মিষ্টি আগে পরে খেতে পরিমিতভাবে, ওইটারও দরকার আছে। সো ব্যালেন্স ফুডের একটা ধারণা তো এটা 20,000 বছরের পুরনো একটা হিউম্যান ডিসকভারিও বলতে পারেন। এটা মানুষ ট্রায়াল অ্যান্ড এরারের মধ্যে দেখেছে যে কীভাবে খেলে মানুষ বেঁচে থাকে বেশি দিন। এই অবজারভেশনের ফলে আমাদের সংস্কৃতি, খাবারের সংস্কৃতি তৈরি হয়েছে। এটাকে তো আমরা সম্পূর্ণ গায়েব করে দিয়েছি। এখন কিছু ওই যে সব কোনো মিটিংয়ে গেলেই দেখবেন একটা স্ট্যান্ডার্ড বিরিয়ানি টাইপ নিয়ে আসবে, তারপরে এই যে কোকোকোলাগুলো দিচ্ছে, এগুলো তো মানে সুগারে ভর্তি, তাই না? একটা কোকের মধ্যে কতখানি সুগার আছে। তো যাই হোক, এগুলা দিনের পর দিন আপনি করতেছেন, হ্যাঁ, করতে 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 হবে কি, ইউ বিকাম ডিসবায়োটিক, বায়োলজিতে যেটা বলে, যে সিমবায়োটিক না হয়ে মানে ডিসবায়োটিক। সো ডিসবায়োটিক লাইফের একটা নিদর্শন হচ্ছে যে পালপিটেশন বেড়ে যাচ্ছে, আর্লি এই যে হার্ট প্রবলেম শুরু হচ্ছে, ওবেসিটিকে কোনোভাবে কন্ট্রোল করা যাচ্ছে না। ওবেসিটির সাথে গাটের একটা বিরাট সম্পর্ক।
গাটের ব্যাকটেরিয়াগুলা ওবেসিটি কমাতে দিচ্ছে না, মানে যতই আপনি খাবার কমাবেন, হাঁটাহাঁটি করবেন, ওজন কমে না। এটার উত্তরটা গাটে রয়েছে। স্যার আমরা যদি একটু এটা আমাদের পডকাস্ট শেষ করার আগে আমরা যদি একটা স্যার ব্রড কোয়েশ্চেন করি, আপনার জীবনে একটা দীর্ঘ অভিজ্ঞতা, সেই বাংলাদেশ থেকে MIT গবেষণা, ধান গবেষণা এবং সব কিছু, আপনি জিন বিজ্ঞানী হিসেবে এই যে বর্তমান সময়ে বিজ্ঞানের যে প্রোগ্রেস, তার সাথে দেখেন বিজ্ঞান একটা বড় জায়গায় কিন্তু একরকম বর্জন করছিল অতীত, আমাদের সংস্কৃতি, আমাদের মাটি, পুরো পৃথিবীতে, এবং তারপরে তারা অনেক কিছুকে নিয়ে আসছে, সেটা টেকনোলজি, ইনোভেশন। সেদিকে কিন্তু একটা বিশাল অংশ কী করছে দেখেন, আপনি যদি ওবেসিটি দেখেন আমেরিকাতে ভয়ঙ্কর অবস্থা, ক্যান্সার দেখেন ভয়ঙ্কর অবস্থা, টোটাল যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আপনার হেলথ ইন্ডাস্ট্রির দিকে তাকাইলে, মেন্টাল হেলথের দিকে তাকাইলে, আমরা যখন আবার সুস্থতার চিন্তা করি, যখন সুস্থ করবো কেমনে, আমরা কিন্তু অনেক কিছু আমরা পিছনে ব্যাক করতেছি। আপনি যদি ধর্মগ্রন্থগুলোর দিকে তাকান বা সমাজ সংস্কৃতির দিকে তাকান, তারা আপনাকে পরিমিত খাওয়া, ঘুম, নেচারের সাথে থাকা, নেচারকে রেসপেক্ট করা, ওই ধারণাগুলো কিন্তু পুরানো দিনের ধারণা, যেটাকে আমরা একদিন বলে আসছি আনসাইন্টিফিক পাস্ট। বাট আমরা কিন্তু একদিকে ভালো থাকার জন্য আনসাইন্টিফিক দিকেই যাওয়ার চেষ্টা করছি, কারণ আমরা দেখছি ওই দিকেই আমাদের শুধু রুট না, ওই দিকেই আমাদের গুডউইল অথবা ওয়েলবিং। সো কোন জায়গাটায় এসে কিভাবে আপনার কাছে মনে হয় যে সায়েন্সের প্রোগ্রেশন এবং আমাদের ওয়েলবিং প্রপার সেন্সে আসলে হারমোনাইজ করবে, রাদার দেন দুইটাকে কম্পিট করবে? কারণ কোন একটা জায়গায় আমার কাছে মনে হয় ছোট্ট জ্ঞানে যে সায়েন্স যত বেশি সুপ্রিমলি প্রফিট ওরিয়েন্টেড হয়ে গেছে এবং সর্ট অফ একটা সিন্ডিকেটের কাছে চলে গেছে, দেন সায়েন্স আসলে কখনোই শেকলের বাইরে গিয়ে মুক্তভাবে বলতে পারবে না যে এইটা আসলে ভালো, এইটা আসলে খারাপ। আমি ব্যক্তিগতভাবে সারা জীবনের কাজ এবং বর্তমান কালে বিশেষ করে সায়েন্সকে এক ধরনের মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? কারণ প্রাচীনকালে আমার মনে হয়েছে যে সায়েন্সের সাথে জীবন ধারণের একটা অবশ্যম্ভাবী একটা কানেকশন ছিল। এটা শিক্ষা যখন ফর্মাল হয়ে গেল আমাদের দেশের ইতিহাসে 1857 পরে যেভাবে শিক্ষা ব্যবস্থা আসলো, যেভাবে প্রতিষ্ঠান হলো, বা আমি নিজের জীবনেও দেখি যেভাবে আমেরিকায় গেলাম, আমেরিকা যাওয়াই আমার মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। কেন? কারণ আমেরিকাতে এই সব কিছু হচ্ছে, তাই না? আমি নিজেও তো এটাতে পার্টিসিপেট করেছি। কিন্তু এটা করতে গিয়ে এবং সমস্ত সায়েন্টিস্টদের সাথে মিশে আমার মনে হয়েছে যে সায়েন্সের একটা লিমিটেড এবং একটা এক ধরনের ধ্বংসাত্মক একটা রূপ পৃথিবীতে প্রিভেল করতেছে এখন। আর ডেমোক্রেটাইজিং ইনোভেশন, যেটা এরিক বন হিপল বলেছে যে সবার জন্য ইনোভেশন, এটা আরেকটা ধারা, এটা রয়ে গেছে। এটাকে তো আর কেউ ব্যান করে নাই। যেমন আমি কৃষকদের নিয়ে কাজ করি, আমাকে তো কেউ গ্রেফতার করে না এই কারণে, এটা তো অ্যালাউড, কিন্তু আমরা এটা করছি না। আমার যে বন্ধুরা, আমার সহপাঠীরা, তারা ওই টাকা বানিয়ে বিদেশে বড় বাড়ি বানিয়ে থাকবে, ওই জায়গাতে রয়ে গেছে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি জাস্ট ফেনোমেনটা বলছি। তো বিজ্ঞানকে মুক্ত করতে হবে। মুক্ত কর ভয়, রবীন্দ্রনাথ যে লিখেছে, তাই না? আপন মাঝে শক্তি রাখো, নিজেরে করো জয়, তাই না? সংকুচের বিবলতা। তো সারা দেশ সংকুচে আক্রান্ত। ছাত্ররা আমার কাছে আসে, আমি বলি ইয়েস স্যার, নো স্যার, বলে আমরা এটার দরকার নাই। আমি তো সকল জ্ঞানের আধার নই। তোমার কথাটা বলো, আমার কথা তুমি চুপ করে শুনবে আর মাথা নাড়বে, এটা কেন? এটা আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা প্রমোট করতেছি, কমপ্লায়েন্ট পপুলেশন। ছাত্ররা নীরব এবং খুবই মাথা নাড়তেছে এবং নিজের কথা বলছে না, বলার কোনো জায়গা নাই। তো একজন ছাত্রী, সে আমাকে বললো যে স্যার, আমি প্রথম বলতাম, কিন্তু স্যার যেভাবে ব্যঙ্গাত্মকভাবে আমাকে পাবলিকলি রেসপন্ড করলেন, তারপর থেকে আমি চুপ হয়ে গেছি। তার মানে এটা দেখেন, এটা খুব টক্সিক একটা জিনিস যে একজন তরুণী কথা বলবে আর প্রবীণ যারা পাওয়ারফুল তারা এটাকে ব্যঙ্গ করবে, বলবে এই কথা কি বললে, এবং এক ধরনের রিডিকিউল করবে। তো ওই মানুষটা তো চুপ হয়ে যাবে সারা জীবনের জন্য। তো এইভাবে আমরা ইনোভেশনকে সর্বত্র ছড়িয়ে দেব। আমি চাচ্ছি যে আমার গ্রামের ইভেন একটা ফকিরও যেন ইনোভেটিভ হয়, এটা আমি চাই। এবং আমাদের যে শস্যগুলো আছে, আমাদের যে ইতিহাস আছে, আমাদের যে প্রাচীন গ্রন্থ রয়েছে, এগুলাকে কেন্দ্র করে তারা জাগ্রত হবে। এবং এক ধরনের পশ্চিমা টেকনোলজি তো আছেই, কিন্তু আমরা যে ভুল রাস্তায় কলোনিয়ালিজমের জন্য গিয়েছিলাম,
যেভাবে আমাদের মননকে আমরা বিক্রি করে দিয়েছিলাম, ওই বিকৃত মননের একটা রেশ আমাদের ভিতর রয়ে গেছে। ওইটা আমাদেরকে ডিপ্রোগ্রাম করতে হবে, ডিকলোনাইজ করতে হবে। উই হ্যাভ টু ডেমোক্রেটাইজ ইনোভেশন অ্যান্ড ডিকলোনাইজ দ্য মাইন্ড প্রথমে। তারপর আমরা স্পেসিফিক জায়গায় কি করব, কোন ক্রপ লাগাবো, কোনটার সাথে কি করব, এটা তো সাবজেক্ট ম্যাটার নলেজ লাগবে। এদেরকে ইন্টেলেকচুয়াল বলতে হবে, এরা গভীর মননশীল বুদ্ধিজীবী, অবশ্যই তারা এটা করবেন। আর কবিতা তো আমি অনেক ভালোবাসি, তাই না? কবিতা তো সুন্দর জিনিস, তাই না? কবিতাকেও আমরা জীবন ধারণের একটা অস্ত্র হিসাবে ব্যবহার করব। কবিতা আমাদের জন্য উজ্জীবন সৃষ্টি করে, তাই না? আপনি দেখেন না, মানুষ এই কবিতাটা জপে, সেদিনও এমনি ফসল বিলাসী হাওয়া। আমি জানি না এখন আর জপে কিনা, আমাদের সময় তো আমরা সবাই করে জানতাম মুখস্থ। তো কবিতার মাধ্যমে আমরা উজ্জীবিত হব। ঠিক যেভাবে হিন্দু শাস্ত্রে আছে যে অসতমা সদ্গময়, যে আমি অসততার মধ্যে ডুবে আছি, আমাকে সততার কাছে যাও। তমসমা জ্যোতির্গময়, আমি অন্ধকারে আছি, আমাকে জ্যোতির্ময় করো, আলোকের কাছে নিয়ে যাও। আর মৃত্যুর মা মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, আমাকে মৃত্যুঞ্জয় করো। কি পাওয়ারফুল, তাই না? আমি প্রত্যেক দিন সকালে আর নিজেকে এটা রিমাইন্ড করি, যেভাবে কোরআনিক ভার্সেসগুলো রিমাইন্ড করি, এটাও করি। এটা কোনো বিশেষ ধর্মের ব্যাপার নয়, এটা মানবিকতার যে প্রাচীন মানবিকতার যে ফিলোসফিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেটা এটা মানুষকে শক্তিশালী করার জন্য হাজার বছরে এগুলো নির্মিত হয়েছিল, তাই না? কাজেই এগুলো আমরা ভুলে গেছি। আমরা সারাক্ষণ টিভির মধ্যে দাঁড়াইয়া ওই পেনসিলভেনিয়াতে কী বলতেছে, আমেরিকানরা কী বলতেছে, এগুলো আমাদের ছেলেরা মেয়েরা জপমালা করে করতেছে এবং ওই রকম কথাও বলতেছে, ওই রকম চিন্তাও করতেছে। এটা এক ধরনের ডিসবায়াসিস, এটা আমাদেরকে চেতনাকে নষ্ট করে দিচ্ছে। থ্যাংক ইউ স্যার, চমৎকার আলোচনার জন্য, এবং আপনার জ্ঞান ও প্রজ্ঞা আল্লাহ আরও বাড়ায় দিক, এবং আপনাকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক। আপনি মানুষের জন্য অনেক কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, এবং আপনার এই আলোচনা অনেকে হেল্প করবে, আমাকে অনেক হেল্প করছে, এবং আপনাকে আমাদের শ্রোতাদেরকে এনলাইটেন করবে আমি শিওর। থ্যাংক ইউ স্যার আবারও আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আমারও এসে খুব ভালো লেগেছে, আশা করি শ্রোতাদের এটা ভালো লাগবে।